হ্যালো। ওকে, আচ্ছা আজকে আমরা কি ধরবো? আজকে হচ্ছে আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারটা ধরবো, যে চ্যাপ্টার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন আমরা এর আগেও ধরছিলাম, কিন্তু তুই ভুলে গেছিস, যেটা শিওর। তো অনেকদিন ধরা হয় নাই, তো আবার শুরু থেকে ধরতেছি। এই চ্যাপ্টার প্রায় আমরা অনেকটুকু আগাই গেছিলাম, প্রায় 25% আগাই গেছিলাম বলা যায়, কিন্তু তোর কিচ্ছু মনে নাই, এটাও আমি জানি। তো আবার শুরু থেকে পড়াচ্ছি আমি। ওকে, তো 10 ক্লাসের মধ্যে শেষ করে ফেলার ট্রাই করব। অন্তত শেষ না হলে ইম্পর্টেন্ট টপিক গুলো শেষ করে ফেলা ট্রাই করবো আর কি। হুম, কারণ চ্যাপ্টারটা অনেক বড় মোটামুটি। আচ্ছা, তো চ্যাপ্টার নাম কি? পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন, তো এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসবেই। তো ইভেন জৈব যৌগ থেকে যেমন দুইটা তিনটা আসার চান্স আছে, এখান থেকেও দুইটা তিনটা আসার চান্স আছে, মানে কখনো একটা আসবে না, মিনিমাম দুইটা মাস্ট আসবেই, মিনিমাম দুইটা। তো চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তো পরিমাণগত রসায়ন নামটা শুনে বোঝা যাচ্ছে পরিমাণ। পরিমাণ মানে কি? কিছু একটা পরিমাণ করতে হবে, তাই তো? কেমিস্ট্রিতে পরিমাণ করতে হবে, এবং পরিমাণ করতে হবে তার মানে কি? ম্যাথ করতে হবে, মানে অঙ্ক করতে হবে। তো চ্যাপ্টারটা সবকিছুই কি? অঙ্ক রিলেটেড। তো অঙ্ক রিলেটেড যেহেতু, আর যেহেতু কেমিস্ট্রির অঙ্ক রিলেটেড, তার মানে কি কেমিস্ট্রিতে যে মৌলগুলো আছে 118টা মৌল, ওই 118টা মৌলের পারমাণবিক ভর কিংবা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। কিন্তু এই চ্যাপ্টার যেহেতু অলরেডি আমরা অনেকবার করাই ফেলছি, তুই এনে ফার্স্ট টাইম পড়বি, কিন্তু আমি তো ফার্স্ট টাইম পড়বো না, পড়াবো না, ঠিক না? আমি তো এর আগে অনেকবার পড়াই ফেলছি। তো এই চ্যাপ্টার কোন কোন মৌলগুলা নিয়ে ম্যাথ আসে, এটা একটা আইডিয়া আছে। ঠিক আছে, কোন কোন মৌলগুলা নিয়ে ম্যাথ আসে, এটা কি একটা আইডিয়া আছে। তো ওই মৌলগুলারই পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর আমরা মুখস্থ করবো। সেগুলো কি কি? হাইড্রোজেন, এগুলো তো ছোটবেলার পড়া দেখা ভাই। কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সালফার, এগুলোর পারমাণবিক ভর জানা থাকতে হবে। এগুলো নিয়ে বেশিরভাগ ম্যাথ আসে। তবে শুধু কি এগুলা? অবশ্যই এগুলা না। ক্লাস 9-10 তুই নিশ্চয় 1 থেকে 30 পারমাণবিক সংখ্যা, 1 থেকে 30 পর্যন্ত সবগুলো মুখস্থ করছিস, ওদের পারমাণবিক ভর কত আর পারমাণবিক সংখ্যা কত। এটা তো ফুল মুখস্থ থাকার কথা, 1 থেকে 30। 1 থেকে 30 ফুল মুখস্থ থাকতে হবে। এর বাইরে যেগুলা, সেগুলো হচ্ছে কি? জিঙ্ক। জিঙ্কও কিন্তু 1 থেকে 30-এর মধ্যেই পড়ে। ঠিক আছে, যাই হোক। কপার, এগুলো 1 থেকে 30-এর মধ্যে পড়ে। নিকেল, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এগুলো সবগুলো 1 থেকে 30-এর মধ্যে পড়তেছে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, এগুলাই। ঠিক আছে, জিঙ্ক আর কপারের মধ্যে পোলাপাইন গুলে ফেলে। তো এটা মনে রাখতে হবে, কপারের পারমাণবিক ভর হচ্ছে 63.5, আর জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65.4। এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস গোলায় ফেলা যাবে না। আর বিশেষ করে বেশি সবচেয়ে ম্যাথ যেগুলো যেখান থেকে আসে, এই 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 যে দাগানো গুলা দেখছো, 3 স্টার, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক, এই মৌলগুলো নিয়ে হচ্ছে বেশি ম্যাথ আসে। তো এই মৌলগুলোর পারমাণবিক ভর আর পারমাণবিক সংখ্যা ফুল মুখস্থ রাখতে হবে। ক্রোমিয়াম কত? 24। জিঙ্ক কত? 29। দিলে তো পারার কথা নাকি? জিঙ্ক কত? 30। কপার হচ্ছে 29। ওকে, যাই হোক, এখন হচ্ছে কি, তারপর হচ্ছে এমসিকিউর জন্য যেগুলো ইম্পর্টেন্ট, কিংবা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ রিলেটেড এর জন্য যেটা ইম্পর্টেন্ট, তোমাকে সবসময় বলে দিবেন যে ক্যালসিয়াম অক্সাইড আছে, অমুক পাত্রে ক্যালসিয়াম অক্সাইড আছে, তমুক পাত্রে ক্যালসিয়াম অক্সাইড আছে, এটা বলে দিবে না। তোমাকে এটাও বলতে পারে যে অমুক পাত্রে চুন আছে, কুইক লাইম আছে। তো তোমার কুইক লাইম দেখে বুঝে যেতে হবে কুইক লাইমের আরেক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, মানে ক্যালসিয়াম অক্সাইডের আরেক নাম হচ্ছে কুইক লাইম বা চুন। তারপর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের আরেক নাম হচ্ছে কলিচুন। ঠিক আছে, তারপরে কার্বনের আরেক নাম হচ্ছে কোক বা চারকোল। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের আরেক নাম হচ্ছে কি? চুনা পাথর বা মার্বেল পাথর বা চক। ক্যালসিয়াম কার্বনেটের আরেক নাম যে চুনা পাথর, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো। তারপর ক্যালসিয়াম অক্সাইডকে যে কুইক লাইম বলে, এটাও পড়ে আসছো। নতুন যেটা রাখতে পারে সেটা হচ্ছে কার্বনকে চারকোল বা কোক বলে, এটা মুখস্থ রাখতে হবে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? কলিচুন বলা হয়। ঠিক আছে, যেহেতু এই জিনিসগুলো আমি আগে পড়াইছি, তাই একটু দ্রুত টানতেছি। হুম, নতুন টপিকে গেলে একটু স্লো স্লো হয়ে যাব। আচ্ছা, মোলার ভর। হুম, আচ্ছা, মোলার ভর এই জিনিসটা আমি এখনই দেখাই দিই। তারপর এই চ্যাপ্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, মানে অঙ্ক করার জন্য লাগবে, সেটা হচ্ছে এন বের করা। এন বের করা মানে কি? মোল সংখ্যা বের করা। মোল সংখ্যা বের করা। ঠিক আছে, এটা বের করতে পারলেই
তুই মোটামুটি সব অঙ্ক করতে পারবি এই চ্যাপ্টারের প্রথম পার্ট। এই চ্যাপ্টারকে 4টা পার্টে ভাগ করা হয়েছে। তো প্রথম পার্টে বেশিরভাগ ম্যাথ আছে, সেকেন্ড পার্টে ম্যাথ কম, থার্ড পার্টে তো আরো ম্যাথ কম, ফোর্থ পার্টে হচ্ছে জারণ বিজারণ, ঠিক আছে। আর থার্ড পার্ট হচ্ছে টাইট্রেশন, টাইট্রেশনে তো ম্যাথ নাই, দুই একটা আছে। যাই হোক, এখানে আমাদের প্রথম পার্টে হচ্ছে বেশি ম্যাথ, সেখানে মূল সংখ্যা বের করতে পারলে বেশিরভাগ অঙ্ক হয়ে যাবে। আর একটা সহজ টেকনিক তো শিখিয়ে দিও, স্টোকিওমেট্রি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে মূল সংখ্যা মানে কি, এটা তো আমাদের জানা লাগবে, এটা ছোটবেলা থেকে পড়ে আসছো মূল সংখ্যা মানে কি। তো আমি একটু দেখা দিচ্ছি। মূল সংখ্যা মানে 4টা জিনিস, মানে অনেকগুলো জিনিস বুঝায়। তোমাকে মূল সংখ্যা বলে দিছে, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, এটাকে এভাবে না বলে আমরা যদি 1 মোল মানে কি সেটা বুঝি যাই, 3 মোল মানে কি, 4 মোল মানে কি, 5 মোল মানে কি, এগুলো তো বের করতে পারবো, ঠিক না। তাহলে 1 মোল দ্বারা আসলে কি বুঝাই, 1 মোল দ্বারা কি বুঝাই, প্রথম কথা হচ্ছে 1 মোল দ্বারা বুঝাচ্ছে, হয়ে গেল। প্রথম যেটা বুঝাচ্ছে 1 মোল দ্বারা, সেটা হচ্ছে যে একটা পরমাণুর বা অণুর প্রকৃত পারমাণবিক বা আণবিক ভর, ঠিক আছে। আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। একটি পরমাণুর প্রকৃত পারমাণবিক ভর, প্রকৃত পারমাণবিক ভর, পারমাণবিক ভর কিংবা একটা অণুর, একটা অণুর কি প্রকৃত আণবিক ভর, ওকে, প্রকৃত আণবিক ভর, এটা একটা জিনিস বোঝাচ্ছে। এক্সাম্পল কি, তো উদাহরণ লাগবে অবশ্যই, উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিই। ওকে, এটা একটা জিনিস, উদাহরণটা বুঝাই আমি, উদাহরণ অন্য পেজে বুঝাই। আচ্ছা, নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, নাইট্রোজেন যখন সিঙ্গেল অবস্থায় থাকে, ঠিক আছে, পারমাণবিক ভর হচ্ছে যে 14 গ্রাম। তাই এটাই তো তার প্রকৃত পারমাণবিক ভর, যেটা আমরা শিখি বা আমরা জানি সবারই নোন, নোন ভ্যালু যেটা, আর আননোন ভ্যালু তো প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক না। নোন ভ্যালু যেটা, মানে যেটা আমরা সব ছোটবেলা থেকে পড়ে আসছি, ওই যে পর্যায় সারণীতে যে চার্টের মধ্যে পারমাণবিক ভর দেওয়া থাকে, এটাই তো নোন ভ্যালু, ঠিক আছে। তো নাইট্রোজেন একটা পরমাণু পারমাণবিক ভর কত, 14 গ্রাম, ঠিক আছে। তো তার মানে 14 গ্রাম সমান বোঝাচ্ছে 1 মোল, ঠিক আছে। তার মানে 1 মোল পরমাণু, 1 মোল পরমাণু বলে দিছে, পরমাণু। তো পরমাণু বলে দিলে তুমি তার মানে বুঝবে যে কি নাইট্রোজেন বোঝাচ্ছে। আর যদি বলে দেয় 1 মোল অণু, 1 মোল অণু বুঝাচ্ছে, অণু বলছে, তো 1 মোল অণু মানে কি, N2, নাইট্রোজেন N2 মানে কি অণু না। তখন 1 মোল অণুর ভর কত নাইট্রোজেনের, মানে N2-র আণবিক প্রকৃত আণবিক ভর কত, 28 গ্রাম, ঠিক না। তো এই 28 গ্রামটাই হচ্ছে কি 1 মোলের পরিমাণ। তার মানে 1 মোল অণু বললে অণু হিসাব হবে, 1 মোল পরমাণু বললে পরমাণু হিসাব হবে, পরমাণু হিসাব হবে। তার মানে পরমাণু বললে পরমাণুর প্রকৃত ভরটাই 1 মোল সমান, যদি অণু বলে দেয় তার মানে অণুর প্রকৃত ভরটাই 1 মোলের সমান। বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে 1 মোল সমান, এটা একটা জিনিস বুঝাই। আরেকটা জিনিস কি বুঝাই, আরেকটা জিনিস কি বুঝাই, আরেকটা জিনিস বোঝাচ্ছে 1 মোল সমান হচ্ছে যে 6.02 ইন্টু, এটা অন্য কালি দিয়ে লিখি তাহলে জিনিসটা বুঝে যাবে না। 1 মোল সমান বোঝাচ্ছে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক, সংখ্যক অণু, পরমাণু, কণা, কণা। তার মানে কি বুঝলি, যদি বলে দেয় 1 মোল কণা, তার মানে বুঝতে হবে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক কণার কথা বলছে। যদি বলে দেয় 1 মোল অণু, অণু বললে তখন 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক অণুর কথা বলছে। পরমাণু বললে তখন পরমাণুর কথা বলছে। মোট কথা 1 মোল সমান হচ্ছে যে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক সামথিং, ঠিক আছে। অণু হইতে পারে, অণুর কথা বলে অণু, পরমাণুর কথা বলে পরমাণু, কণার কথা বলে কণা, ওকে। আচ্ছা, আর কি দেওয়া যায় 1 মোল সমান, 1 মোল সমান হচ্ছে 1 মোল সমান আরেকটা জিনিস বোঝায় এসটিপিতে। এসটিপি মানে কি সবই বুঝাবো, যদিও ক্লাস 9-10-এ পড়ে আসার কথা। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 1 মোল সমান, 1 মোল যদি কোনো গ্যাস এসটিপিতে থাকে তখন বুঝে যেতে হবে ওই গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন কত,
22.4, এটি ইংলিশে লিখে 22.4 লিটার। ওকে, 22.4 লিটার। তার মানে 1 মোল সমান কিন্তু অনেক কিছুই বুঝাচ্ছে। তো তোমাকে প্রশ্নের মধ্যে মোল সংখ্যা দিয়ে দিছে মানে কি তুমি এখান থেকে অনেক কিছু কনভার্ট করতে পারবে, অনেক কিছুতে চলে যেতে পারবে। ওকে, আচ্ছা, তারপর 1 মোল সমান আর কি বুঝাইতে পারে? 1 মোল সমান কোন গ্যাসের আয়তন বলে ফেলছি, পরমাণু সংখ্যা বলে ফেলছি, ভরের কথা বলেছে। আচ্ছা, আপাতত এই 3টা জিনিস মনে রাখ, আর কিছু থাকলে বলবো। তো এখানে এইগুলাই কথা বলছে, দেখ 1 মোলার ভর। আচ্ছা, মোলার ভর মানে কি? মোলার ভর মানে কি? এক মোলের যে ভর, 1 মোল পরিমাণ সংখ্যক কোন মোলের যে ভরটা, এটাকে বলা হচ্ছে মোলার ভর। ঠিক আছে? তো মোলার ভর মানে কি? মোলার ভর যে কথা 1 মোল, সেম সেম কথা। তার মানে 1 মোলার ভর সমান 22.4 লিটার আয়তন গ্যাসের ভর। তারপর হচ্ছে কি 6.0 × 10⁻23 সংখ্যক অণুর ভর। 1 মোল যোগের অণুর ভর অনেকভাবে হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন যে সংজ্ঞাটা আসে, এই সংজ্ঞা নরমালি আসবে না, আসার কথাও না, চলে আসতে পারে। প্রশ্ন যদি একটু ঘুরাই দিতে চাই, তোমাকে নিশ্চয়ই বলবে না যে পারমাণবিক ভর কাকে বলে এটা লেখো, কারণ এখন ইন্টারভিউ উঠছে, ইন্টারভিউ উঠলে তো এই প্রশ্ন আসার কথা না, কিন্তু প্রশ্নটা আসতে পারে। কেন আসতে পারে? কারণ তুমি এখন যেহেতু ইন্টারভিউ উঠছো, এখন একটু ডিটেলস পড়তে হবে। পারমাণবিক ভর এক কথা, গ্রাম পারমাণবিক ভর আরেক কথা। ঠিক আছে, দুইটা সেম কথা না। প্রথম কথা হচ্ছে পারমাণবিক ভর দ্বারা কি বোঝাচ্ছে? পারমাণবিক ভর দ্বারা বোঝাচ্ছে, ধর অক্সিজেন না বলে আমরা হিলিয়াম বলি। হিলিয়ামের পারমাণবিক ভর কত? হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4, ঠিক না? হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। যদি শুধু পারমাণবিক ভর বলে দেয়, শুধু পারমাণবিক ভর বলে দেয়, তাহলে এটা হবে হয় 4 or 4 mu। ঠিক আছে, আর কিছু না, 4 mu, সুন্দর করে লিখি mu। এটা হচ্ছে হিলিয়ামের পারমাণবিক ভর। যদি বলে দেয় হিলিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত, ঠিক আছে, গ্রাম পারমাণবিক ভর কত, তখন শুধু কিছুই না, 4 গ্রাম হয়ে যাবে, এটাই জাস্ট গ্রাম এককটা চলে আসবে, গ্রাম পারমাণবিক ভর। কিন্তু এই সিম্পল একটা ভুলের কারণে তোমার পুরো একটা জিনিস ভুলে যাবে। শুধু পারমাণবিক ভর বলে 4 বা 4 mu, আর যদি গ্রাম পারমাণবিক ভর বলে 4 গ্রাম। এখন যদি তোমাকে প্রশ্ন বলে যে নিচের কোনটি হিলিয়ামের পারমাণবিক ভর, অপশন এ 4 গ্রাম, অপশন বি 4 mu, বা শুধু 4 অপশন, আচ্ছা শুধু 4। ঠিক আছে, দুইটা অপশন দিছে, একটা হচ্ছে 4 গ্রাম, একটা হচ্ছে 4 শুধু 4। এখন বলছে যে কি, বলছে যে শুধু পারমাণবিক ভর কথা বলছে, গ্রামের কত গ্রাম কথা কিন্তু বলা নেই। তার মানে তখন অপশন অবশ্যই কি হবে? বি হবে, শুধু 4টা। যদি বলে যে হিলিয়ামের গ্রাম পারমাণবিক ভর কত, তখন 4 গ্রাম হবে। আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। তো সংজ্ঞাটা বাংলা কথা, কোনো মৌলের একটি পরমাণু ভর এবং কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু ভরের এতবার অনুপাতকে, এটা ছোটবেলায় যেটা পড়ে আসছো সেটাই। ঠিক আছে, আর ছোটবেলায় এটা তো অবশ্যই পড়ে আসছে যে পারমাণবিক ভর সমান হচ্ছে একটি পরমাণু ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের একটি পরমাণু ভরের 1/12 অংশ। এটা জাস্ট লেখার জন্য, সংজ্ঞাটা লেখার জন্য, এখানে আর কিছু পড়ার নেই। তো আণবিক ভরের ক্ষেত্রে সেম, শুধু আণবিক ভর বললে, আণবিক ভর মানে কি? অণুর ভর। হিলিয়াম তার অণু না, অণু কই? অক্সিজেন। ঠিক আছে, অক্সিজেনের শুধু আণবিক ভর বললে কি হবে? শুধু আণবিক ভর বললে হবে 32 বা অর বা হচ্ছে কি 32 mu। আর যদি বলে গ্রাম আণবিক ভর কত, গ্রাম আণবিক ভর কত, তখন হবে কত? 32 গ্রাম। শুধু গ্রাম এককটা লাগাই দিতে হবে, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তার মানে গ্রাম আণবিক ভরের পার্থক্য কি বলতে পারছি, পারমাণবিক ভর গ্রাম পারমাণবিক ভরের পার্থক্য এটাও বুঝতে পারছি আমরা। এখন হচ্ছে কি মোলের আধুনিক ধারণা, যেটা আমি অলরেডি পড়াই ফেলছি, যে 1 মোল সমান, 1 মোল সোডিয়াম বলতে বুঝাই 23 গ্রাম, মানে সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর যেটা। আবার 23 গ্রাম সমান এটাও বোঝায় যে 6.02 × 10⁻23। তার মানে 1 মোল সমান যেহেতু 23 গ্রাম, আবার 1 মোল সমান যেহেতু 6.02 × 10⁻23, তার মানে 23 গ্রাম সমান এতটি সোডিয়াম পরমাণু বলতেই পারি। তো এইভাবে করে আমাদের কনভার্ট করে করে চলে আসতে হবে ম্যাথ গুলাতে। তো ওই একটা জিনিস বুঝতে পারলে, মোল সংখ্যা থেকে নানান জায়গাতে কনভার্ট জিনিসটা বুঝতে পারলে তুমি সব ম্যাথ পারবা। ঠিক আছে, পানি H2O, পানি কি একটা অণু? তার মানে কি 1 মোল পানি বলতে বুঝাই এতটি অণু, 6.02 × 10⁻23 অণু। আবার 1 মোল পানি বলতে এটাও বোঝায় যে পানির প্রকৃত আণবিক ভর যেটা 18 গ্রাম।
18 গ্রাম, তার মানে 18 গ্রাম সমান এত। এই জিনিসগুলো বুঝতে হবে। আর মোলার ভর মানে কি, আমি বলছি 1 মোল পদার্থের ভরকে মোলার ভর বলে। মোলার ভর 22.4 লিটার আয়তন গ্যাসের ভর। কারণ 1 মোল সমান আবার এসটিপিতে পাই কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন এসটিপিতে 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে। আর অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবককে কি বলা হয়? এটাকে Na দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা হচ্ছে নতুন একটা জিনিস শিখছো, বাট বাকিগুলো সেম। কোনো পদার্থের 1 মোলের মধ্যে যতগুলি কণা বিদ্যমান থাকে তাকে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধ্রুবক বলে। কণা বলছে, কণা কেন বলছে? কারণ পরমাণু বলে পরমাণু হিসাবে হবে, অণু বললে অণুর হিসাবে হবে। আচ্ছা, এবার হচ্ছে কি মূল সংখ্যা। মূল সংখ্যা হচ্ছে n। ঠিক আছে, n, n দ্বারা প্রকাশ করা, এটা তো আমরা জানি। আচ্ছা, মূল সংখ্যার আরেকটা সূত্র আমরা লিখতে পারি না? মূল সংখ্যার আরেকটা সূত্র আমরা লিখতে পারি না? এই যে আমি বলছিলাম একটা জিনিস বাদ যাচ্ছিল, মূল সংখ্যার আরেকটা সূত্র আমরা লিখতে পারি না, যে এটা কোন কালি দিয়ে লিখবো, সব কালি দিয়ে ইউজ হয়ে গেছে। আচ্ছা, একটু সুন্দর লাগতো আর কি জিনিসটা অন্য কালি দিয়ে লিখতে পারলে। n সমান কি দেখি বলতো, কি বলা হয়? পিবি সমান যদি nRT হয়, আদর্শ গ্যাসে পড়ে আসার কথা, সেখানে n সমান কত হবে? n সমান কত হবে? পিবি বাই আরটি হবে কিনা বল? তাহলে n এর আরেকটা সূত্র পাওয়া গেছে। এখানে পি এর মান কত বসাবো, ভি এর মান কত বসাবো, আর এর মান কত বসাবো, টি এর মান কত বসাবো, এগুলো তো প্রশ্নে দেওয়াও থাকবে, বাট কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। পি কি প্যাসকেল এককে বসাবো নাকি অ্যাটমসফিয়ার এককে বসাবো প্রেসারের মানটা? আয়তন ভি এর মানটা কি লিটার এককে বসাবো নাকি মিটার কিউব এককে বসাবো? আর এরও দুইটা মান আছে। তো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। খুব ইজি জিনিস, দুনিয়ার ইজি জিনিস। আমি যখন পড়াবো তখন বলবো। এই যে n সমান, তার মানে কি ওই যে পিভি এর 8টি সূত্রটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন এখন তো বড় হয়েছিস, তার মানে এখন আমাদেরকে এত ভেঙে ভেঙে আসতে হবে না। এই যে ভেঙে ভেঙে আসতে হবে না, চারটা জিনিস ভেঙে ভেঙে আসতে হবে না। আমরা কি জানি না যে n সমান W/m মোল সংখ্যায় বের হয়ে যায়? মানে প্রশ্নে যে ভরটা দেওয়া আছে এটাকে যদি আমরা ওর প্রকৃত ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে মোল সংখ্যা বের হয়ে যায়। বের হয়ে যায় না? বের হয়ে যায় কিনা? আশা করি বুঝাতে পারছি। যাই হোক, কেমনে বের হয় সূত্রটা কোত্থেকে, এসব সূত্র কোত্থেকে আসে এগুলো জিজ্ঞেস করলে তো মাইতে হওয়া উচিত, ঠিক না? কারণ কি, এ দেখ, m ভরে মূল সংখ্যা হচ্ছে কত? মূল সংখ্যা n, তাহলে একক ভরে কত? কত? n/m, তাই না? ওকে। আরে হ্যাং করতেছে কেন? আচ্ছা, যাই হোক, হঠাৎ করে হ্যাং করছিল কিছুটা, যাই হোক, রেকর্ডটা ভাঙে নাই। তো n সমান কি আমরা বলতে পারি W/m, এটা আমরা শিখে আসছি ছোটবেলা থেকে। আরেকটা সূত্র শিখে আসছি, একটা সূত্র শিখে আসছি, x মানে কি কণার সংখ্যা। প্রশ্নে যে কণার সংখ্যা থাকবে, কণা বলতে কি বোঝাচ্ছে? অণু বা পরমাণুর সংখ্যা যেটা দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্নে যেটা দেওয়া আছে এটাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা n পেয়ে যাবো। n মানে কি কত মোল আছে এটা পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা সূত্র এখন কি শিখলাম? ইয়া, পিভি সমান nRT, তার মানে কি n সমান কত? পিভি বাই আরটি। এটা আরেকটা সূত্র শিখলাম। তার মানে n এর এই সূত্রগুলা, এই যে এই সূত্রগুলা, এই 3টা সূত্র আমরা যদি একটা জায়গা থেকে একটা জায়গায় কনভার্ট করতে পারি, তাহলে আমরা সব পারবো। ঠিক আছে। n সমান যেহেতু এগুলা, তার মানে কি আমি বলতে পারি না যে W/m সমান আবার x/n, আবার x/n এর সমান হচ্ছে P/RT, আবার P/RT সমান W/m, আবার x/n এর সমান হচ্ছে P/RT। এই জিনিসগুলা কখন যেটা, যখন যে সূত্রটা বসানো লাগে তখন সেই সূত্রটা বসাই দিব, আর কিছুই না। ওকে, সূত্রগুলো কোত্থেকে আসছে আমি আর দেখাচ্ছি না, দেখাতে লাগছিলাম হট হট করে স্লো হয়ে গেছে। আর কোত্থেকে আসছে এগুলো তো দেখার মতো কিছু নেই, ঠিক না? ছোটবেলাতে পড়ে আসছিস। আর তোকে জিজ্ঞাসা করবে না কোত্থেকে আসে, তুই জাস্ট কি মুখস্থ, n সমান কি W/m, এই যে এই 3টা জিনিস তোর মুখস্থ থাকতে হবে। এই 3টা জিনিসই তোমার বারবার খালি কনভার্ট হইতে হবে, একবার এদিক থেকে একবার এদিকে, একবার এদিক থেকে একবার এদিকে, আবার এদিক থেকে এদিকে, এরকমই কনভার্ট হইতে থাকবে, আর কিছুই না। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এই চ্যাপ্টার আর যে যে জিনিসগুলো লাগে আমি আজকে এখানে শুরুর দিকে যেগুলো আছে হচ্ছে এই চ্যাপ্টারে যা যা লাগে এগুলো ট্রেলার ট্রেলার জিনিস। ঠিক আছে, মানে কি কি লাগবে, কি কি জিনিস জানা লাগবে, যেটা তারপর হচ্ছে আমরা চ্যাপ্টারে ঢুকবো, ম্যাথে ঢুকবো। তারপর হচ্ছে এসটিপি কি? এসটিপি হচ্ছে যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ঠিক আছে। তারপর এসএটিপি মানে কি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। আর এনটিপি মানে কি? নরমাল টেম্পারেচার এন্ড প্রেসার। এখান থেকে তোমার প্রশ্ন আসবে না যে এসটিপির ফুল ফর্ম কি, বা এসএটিপির ফুল ফর্ম কি, বা এনটিপির ফুল ফর্ম কি। তোমার প্রশ্ন আসবে কি এসটিপি তে টেম্পারেচার কত থাকে,
প্রেশার কত থাকে, কিংবা ম্যাথ আসতে পারে, ম্যাথ আসার সময় তোমার বলে শুধু প্রশ্ন উল্লেখ করে দেবে এসটিপি। এখন তোমার তো ধরে নিতে হবে এসটিপি তে কি টেম্পারেচার কত থাকে আর প্রেশার কত থাকে, নিজে বুঝতে হবে। এসটিপি উল্লেখ করা থাকতে পারে, এনটিপি উল্লেখ করা থাকতে পারে, অনেকভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এসটিপি তে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। ম্যাথ করার সময় আমরা সবসময় জানি যে টেম্পারেচার কখনো ডিগ্রি সেলসিয়াসে হয় না বা ফারেনহাইটে হয় না, অলওয়েজ কিসে হয়, কেলভিনে হয়, ঠিক আছে। ক্যালভিনে কেমনে বের করতে হয়, সেলসিয়াসের সাথে সেলসিয়াস ডিগ্রিতে যত তার সাথে 273 যোগ করে দিলে হয়, ঠিক আছে। এখন বাচ্চাদের মতন পড়াইতে হচ্ছে, কারণ জানোস কি জানোস না এটা আমি জানি না, ঠিক আছে। টেম্পারেচার সমান হচ্ছে কত, 273 কেলভিন, আর প্রেশার সমান কত, 1 অ্যাটমসফিয়ার। এসএটিপি তে কি টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন আর প্রেশার হচ্ছে কত, 1 অ্যাটমসফিয়ার। তার মানে এসটিপি আর এসএটিপি তে প্রেশার সমান, 1 অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার। শুধু টেম্পারেচার হচ্ছে যে কি, এসএটিপি তে 298 কেলভিন, এসটিপি তে 273 কেলভিন। এনটিপি তে কত, টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে মাত্র 293 কেলভিন, আর প্রেশার কত, 1 অ্যাটমসফিয়ার। তার মানে প্রেশার তিনটাতে সেম। তুমি যেহেতু এখন বড় হয়েছো, তোমাকে নিশ্চয়ই এসটিপি আর এসএটিপি থেকে এমসিকিউ আসবে না, আসবে কোথেকে, এনটিপি থেকে আসবে। এনটিপির কত টেম্পারেচার, কত 273, সরি 273 বলতেছে, 293 কেলভিন। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রেশারের অনেক মান থাকতে পারে, আমি আগেও বলছি প্রেশারের অনেক মান থাকতে পারে, তবে এই চ্যাপ্টারের জন্য প্রেশারে এতগুলা মান তোর মুখস্থ থাকতে হবে না, ওকে। তোমার যেটা মুখস্থ থাকতে হবে, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে প্যাসকেলের মানটা মনে রাখতে হবে, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারের মানটা মনে রাখতে হবে, ঠিক আছে। একটু মনে রাখলে হবে, নর্মালি সব ম্যাথ এখান থেকে আসবে। বাট এই প্রেশারের এতগুলা মান আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো, পরিবেশ রসায়নে, ঠিক আছে। তো পরিবেশ রসায়নে এমসিকিউর জন্য আসবে, ওখানে আবার লাগবে। তো তোমার যেহেতু ওখানে লাগবে, একেবারে এখানেই পড়ে ফেলে আমরা। প্রেশার সমান আমরা 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার সমান আমরা কি কি বুঝি, 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এই মানটা ফুল মুখস্থ রাখতে হবে। আবার 1 অ্যাটমসফিয়ার সমান আমরা বলতে বুঝি 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এখন তোমার মনে প্রশ্ন রাখতে পারে, এটা আর এটা তো সেম, কারণ এটা সেম কেন, প্যাসকেলকে আবার নিউটন পার মিটার স্কোয়ার বলে রাখা হয়। প্যাসকেল মানে কি, চাপের একক, চাপের একক ন, ঠিক আছে। একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাই তো চাপের একক। এখন একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তার মানে নিউটন পার মিটার স্কোয়ার, এই নিউটন পার মিটার স্কোয়ারকে প্যাসকেল বলা হয়। যাই হোক, প্যাসকেলে এত, তার মানে প্যাসকেল এটাকে যদি 1000 দিয়ে ভাগ করে দিলে কিলো প্যাসকেল পাওয়া যাবে, 101.325 কিলো প্যাসকেল। এই মানগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তোমাকে হুট করে প্রশ্ন আসতে পারে 2 অ্যাটমসফিয়ার সমান কত কিলো প্যাসকেল। তো তুমি যদি 1 অ্যাটমসফিয়ার সমান কত কিলো প্যাসকেল এটা জানো, তার মানে 2 অ্যাটমসফিয়ার সমান কত, এটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে। আবার 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে 760 মিলিমিটার মার্কারি, আবার 76 সেন্টিমিটার মার্কারি, তারপর হচ্ছে কি 0.76 মিটার মার্কারি, ঠিক আছে। 0.76 মিটার মার্কারি, 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি। হুম, আচ্ছা, তারপর হচ্ছে 760 টর, হচ্ছে 1.01325 বার। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য মুখস্থ রাখতে হবে, ওকে। আচ্ছা, তোমার এখান থেকে বেশি মনে রাখতে হবে যেটা প্যাসকেল আর অ্যাটমসফিয়ার, এই দুইটা একক জিনিস তোমার মনে রাখতে হবে, যে 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, এটা মনে রাখলেই হবে এই চ্যাপ্টারের জন্য। আচ্ছা, আয়তনের মান, ভি এর মান লিটার এককে হয়, মিটার কিউবেও হয়, আর এটা কিসে হয়, মিটার কিউব। ওইখানে মিটার কিউব কি দেওয়া আছে, এখানে তো মিটার কিউব দেওয়া নেই। আচ্ছা, যাই হোক, ভি এর মান তার মানে কি কি এককে হয়, ভি এর মান, ভি এর একক মানে আয়তনের একক, একটা হয় লিটার এককে, আরেকটা হয় কোন এককে, আর হচ্ছে কি মিটার কিউব এককে। হুম, মিটার কিউব এককটা হচ্ছে যে এসআই একক, এই জিনিসটা মনে রাখতে হবে। মিটার কিউব এককটা হচ্ছে কি এসআই একক, ওকে। আর এটা মনে রাখতে হবে যে 1 মিটার কিউব তারা বোঝাচ্ছে 1000 লিটার। 1 মিটার কিউব সমান কি বোঝাচ্ছে, 1000 লিটার। তার মানে কোনো একটা মান লিটারে দেওয়া আছে, আয়তনের মান লিটারে দেওয়া আছে, তোমার কি করতে হবে, তোমাকে যদি বলে এসআই এককে ম্যাথটা করো, তার মানে তোমার লিটার থেকে কিসে কনভার্ট হইতে হবে, মিটার কিউবে কনভার্ট হইতে হবে। আর মিটার কিউবে কেমনে কনভার্ট হবে, এই 1 মিটার কিউব সমান 1000 লিটার। এবার তো যে কোনো ভাবে কনভার্ট হইতে পারার কথা, ঠিক না। যে 1000 লিটার সমান 1 মিটার কিউব, তাহলে 1 লিটার সমান কত, তাহলে প্রশ্নে যে লিটার দেওয়া আছে অমুক লিটার সমান কত, ওকে। তো এগুলো জিনিসগুলো পারতে হবে। তার মানে এসআই একক কোনটা, মিটার কিউব। আর চাপের একক, পি এর এককও দুইটা, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, একটা হচ্ছে কি অ্যাটমসফিয়ার, আরেকটা হচ্ছে কি দেখি বলতো, প্যাসকেল। প্যাসকেল বা নিউটন মিটার স্কয়ার, সেম কথা। এখানে এসআই একক হচ্ছে প্যাসকেল, হ্যাঁ, এটা হচ্ছে এসআই একক, এসআই একক। আশা করি বুঝাইতে পারছি,
ওকে, আর অ্যাটমসফিয়ার আর প্যাসকেলের সম্পর্কটা আমরা এখনই পড়ে আসছি। এখন কথা হচ্ছে এগুলো কেন জানা লাগবে, এই দুইটা জিনিস, আয়তনের দুইটা একক হইতে পারে, প্রেসারও দুইটা একক হইতে পারে, এই দুইটা জিনিস কেন জানা লাগবে, কারণ আমরা আর এর মানটা যে বসাবো, মোলার গ্যাস ধ্রুবকের মান, আমরা পড়ে আসছি ফিজিক্সে পড়ে আসছি কত, আদর্শ গ্যাসে আর এর মান কত পড়ে আসছি 8.314, এটাই নর্মালি থাকে। হ্যাঁ, 8.314, এককটা কি, জুল পার কেলভিন পার মোল, জুল পার কেলভিন পার মোল। এই মানটা কখন বসাবো, 8.314 কখন বসাবো, যখন আয়তনের মান মিটার কিউবে দেওয়া থাকবে, আর চাপের মান কোথায় দেওয়া থাকবে, চাপের মান দেওয়া থাকবে প্যাসকেলে। ঠিক আছে, তার মানে আমি কি বলেছি, চাপের মান যখন প্যাসকেলে দেওয়া থাকবে আর আয়তনের মান যখন মিটার কিউবে দেওয়া থাকবে, তখন আর এর মান হচ্ছে 8.314। আর চাপের মান যখন ইয়া কিসে দেওয়া থাকবে, অ্যাটমসফিয়ারে দেওয়া থাকবে, আর আয়তনের মান যখন কিসে দেওয়া থাকবে, লিটারে দেওয়া থাকবে, তখন হবে 0.0821, আর এর মান হবে 0.0821। এটা একক দেখলে বুঝতে পারবে। এই দেখ 0.0821 যেটা আছে আর এর মান, ওটার একক হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। পার কেলভিন পার মোল আর এর এককে অবশ্যই থাকবে। দেখ এখানেও আছে পার কেলভিন পার মোল। যদি জুল থাকে তখন বুঝতে হবে যে কি, প্রেসারের একক কত, প্যাসকেল, আর আয়তনের একক কত, মিটার কিউব। আর যদি লিটার অ্যাটমসফিয়ার থাকে, লিটার অ্যাটমসফিয়ার দেখলেই তো বোঝা যাচ্ছে যে লিটার অ্যাটমসফিয়ার মানে কি, নিশ্চয়ই প্রেসারের মান হচ্ছে ইয়াতে দেওয়া আছে, অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, আর আয়তনের মান কত দেওয়া আছে, লিটারে দেওয়া আছে। তার মানে কি 0.0821 এই মানটা কখন বসাবো, আর 8.314 কখন বসাবো, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আচ্ছা, এন এর আরেকটা সূত্র চলে আসে, ভিএসটিভি সমান হচ্ছে 22.4 লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার। তার মানে এন এর আরেকটা সূত্র আমরা কি করতে পারি, এখন অ্যাড করে দিতে পারি। এন সমান কি আমরা বলতে পারি না যে এসটিপি তে প্রশ্নে যে মানটা দেওয়া আছে, ভিএসটিভি প্রশ্নে যে মানটা দেওয়া আছে, এটাকে যদি ওর 1 মোল পরিমাণ দিয়ে ভাগ করে দিই, 22.4 লিটার দিয়ে ভাগ করে দিই, তাহলে ওই যে আয়তনটা প্রশ্নে দেওয়া আছে, এই আয়তনে, মানে এই আয়তনে কত কত সংখ্যক মোল আছে এটা বেড়ে যাবে। এগুলো তো বাচ্চাদের জিনিস। ঠিক আছে, এই চারটা সূত্র আমাদের সহজত মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে কি, এগুলো তো পড়ে আসছোস অনেকবার। আচ্ছা, এখানে এই স্লাইডটা আর কি বলেছে, আচ্ছা এই স্লাইডটা হচ্ছে এই সূত্রটা করতে গিয়ে সেটা বোঝাচ্ছে আর কি। হুম, এই সূত্র করতে গিয়ে আমাদের তো জানার দরকার নেই, ঠিক আছে, এগুলো আসবে না। আচ্ছা না, এই সূত্র করতে গিয়ে সেটা বোঝানি, কারণ হচ্ছে আচ্ছা এসটিপি তে আয়তন দেওয়া আছে, ঠিক আছে, এসটিপি তে আয়তন দেওয়া আছে, তোমার প্রশ্নে দেওয়া আছে যত মোল, মানে যত লিটার দেওয়া আছে, এটাকে 22.4 দিয়ে ভাগ করলে আমরা মোল পেয়ে যাচ্ছি। যদি এসএটিপি তে বলে তখন কি হবে, এসএটিপি তে যে আয়তনটা আছে এই ডিভাইড বাই এসএটিপির যে 1 মোল পরিমাণ লিটার হয়, মানে এক মোল পরিমাণ পদার্থের আয়তন হয়, সেটা দিয়ে ভাগ হবে। আমরা কি জানি 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন এসএটিপি তে 24.789, ঠিক না? আর এসটিপি তে হচ্ছে 22.4। 1 মোল গ্যাসের আয়তন এসটিপি তে হচ্ছে 22.4 লিটার, আর এসএটিপি তে হচ্ছে 24.789। তাহলে সেম সূত্রে, জাস্ট এসএটিপি টা এসএটিপির ক্ষেত্রে বসবে, এসটিপি টা এসটিপির ক্ষেত্রে বসবে। ওকে, তাহলে এই যে আমরা যে এন এর সূত্রগুলো পাইছি, কই গেল, হ্যাঁ, এই যে আমরা যে এন এর সূত্রগুলো পাইছি, এই সূত্রগুলা আমাদের মনে রাখতে হবে, কারণ একের জায়গা থেকে এক জায়গায় আমাদের জাস্ট কনভার্ট হইতে হবে, আর কিছুই না। ওকে, এই যে আর এর মান সবকিছু এই নোটে লেখা আছে, ঠিক আছে, এক্সট্রা করে কিছু লেখার দরকার নেই। আর এর মান এটা কখন বসাবো, এটা কখন বসাবো, সব বলা আছে। ঠিক আছে, এটা কখন বসাবো, আয়তন যখন মিটার কিউব, বা চাপ যখন প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে থাকবে, প্যাসকেল আর নিউটন পার মিটার স্কয়ার সেম কথা। আর এটা কখন বসাবো, তখন হচ্ছে এটা আয়তনের একক লিটার, আর চাপের একক অ্যাটমসফিয়ারে থাকবে, সব লেখা আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগাবো। হুম, আরেকটা সূত্র যেটা আসতে পারে, ঘনত্ব, ঘনত্ব বলে দিতে পারে। ফিজিক্সে আমরা ঘনত্ব সূত্র পড়ছি না, যে রো ইকুয়াল এম বাই ভি, রো ইকুয়াল কি এম বাই ভি। তাহলে পিভি সমান যদি এনআরটি হয়, আবার এন সমান যদি এম বাই এম হয়, এখানে ছোট হাতের এমটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করতাম আর কি, আমি এখনো ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, তো এখানে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি কোনোভাবে এম বাই ভি জিনিসটা আনতে পারি, ছোট হাতের এম বাই ভি, তার মানে আমরা এটা ঘনত্বের একক নিয়ে আসতে পারবো। তো আমরা কি করছি, পিভি কে এই পাশে রাখছি, ঠিক আছে, মানে পিভি কে এই পাশে রাখছি, আর টিকে নিচে পাঠিয়ে দিছি, আর পরাতের এমটাকে উপরে পাঠিয়ে দিছি, বিটাকে নিচে পাঠিয়ে দিছি। করা যায় কিনা বল, পিভি সমান এম বাই এম আর টি হলে আমরা এমটাকে এখানে পাঠিয়েছি, বিটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এম বাই ভি পেয়ে যাচ্ছি না।
আর আরটিটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, তার মানে এম বাই ভি তারা কি বোঝায়, রো বোঝায়। তার মানে রো সমান হচ্ছে পি এম বাই আরটি, রো সমান কি পি এম বাই আরটি। এবং তোমার মনে হতে পারে এন সমান হচ্ছে পি এম বাই আরটি ছিল, এন সমান পি এম বাই আরটি ছিল না, এন সমান হচ্ছে পিভি বাই আরটি ছিল। ঠিক আছে, এটা হচ্ছে পি এম বাই আরটি, রো সমান হচ্ছে কি পি এম বাই আরটি। রো মানে কি ঘনত্ব, ঘনত্বের একক গ্রাম পার লিটার নরমালি হয়। ঠিক আছে, তবে যদি প্রশ্নের মধ্যে কেজি পার মিটার কিউব দেওয়া থাকে, তুমি আবার প্রশ্ন মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে কেজি পার মিটার কিউব আবার যদি গ্রাম পার লিটারে কনভার্ট করা লাগে, অনেক কাহিনী। না, করা লাগবে না। কেন করা লাগবে? কারণ এটা শুধুমাত্র ঘনত্বের ক্ষেত্রে, মনে রাখবে কি শুধুমাত্র ঘনত্বের ক্ষেত্রে 1 গ্রাম পার লিটার যে কথা 1 কেজি পার মিটার কিউব সেম কথা, মানে গ্রাম পার লিটার যা কথা কেজি পার মিটার কিউব সেম কথা, এটা শুধু ঘনত্বের ক্ষেত্রে। কেন সেম কথা? এগুলো বুঝাইতে গেলে অন্য পড়া যাইতে হবে, তো আমরা এত পড়াতে যাবো না, একটু মনে রাখলে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন ম্যাথ করা শুরু করে দিই আস্তে আস্তে। বলছে কি 150টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়। বলছে কি 150টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 15 মিলিগ্রাম খরচ হয়, প্রতিটি স্বাক্ষরের কতটি কার্বন পরমাণু ব্যয় হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস, যদি কার্বনের জায়গায় গ্রাফাইট পরমাণু ব্যয় হবে এটা বলতো তাহলে পপুলার একটু ভুলে ফেলতো। যেহেতু কার্বন পরমাণু ব্যয় হবে বলেই দিছে, তার মানে কি আমরা কি বলতে পারি না গ্রাফাইট মানে কার্বন। ঠিক আছে, কার্বন গ্রাফাইট হচ্ছে কি কার্বন আরেকটা রূপভেদ, কার্বনের দুইটা রূপভেদ আছে, একটা হচ্ছে হিরো আর একটা হচ্ছে গ্রাফাইট। তো মানে গ্রাফাইট বলতে যা বুঝে কার্বন বলতো তা বুঝে, এটা জাস্ট কার্বন আরেকটা রূপ। ঠিক আছে, আচ্ছা আমাকে কি বলছে যে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু ব্যয় হবে। একদম ইজি না, আমরা যদি কত গ্রাম ব্যয় হবে এটা বের করতে পারি, গ্রাম থেকে আমরা ইজিলি এতে চলে যেতে পারবো না। কোথায় চলে যেতে পারবো দেখি বলতো? ইজিলি পরমাণুতে চলে যেতে পারবো না, যেহেতু এটা ফার্স্ট ম্যাথ, আমি ফার্স্ট ম্যাথটা একদম হাতে ধরে করা দিচ্ছি। ঠিক আছে, বাস তার প্রশ্নটা একটু মুখস্থ করি, 150টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিল 15 মিলিগ্রাম খরচ হয়। আচ্ছা ওকে, আমি ম্যাথটা একটু হাতে ধরে করে দিচ্ছি। কি বলছে, 150টি স্বাক্ষর দিতে 150টি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু ব্যয় হয় কত? কার্বন পরমাণু ব্যয় হয় 15 মিলিগ্রাম। মিলিগ্রামে দেওয়া আছে, মিলিগ্রাম দিয়ে কি কোনো ম্যাথ হয়? সবসময় মনে রাখবি এইসব টাইপের ম্যাথ গুলাতে যেহেতু মোলের ভর, মোলের ক্ষেত্রে নর্মালি ভরের এসআই একক হচ্ছে কেজি। ঠিক আছে, ভরের এসআই একক হচ্ছে কেজি, বাট মোল নিয়ে ম্যাথ করতেছস, ঠিক আছে 118টা মোলের মধ্যে যে কোনো একটা মোল নিয়ে ম্যাথ করতেছস, তার মানে ওদের ক্ষেত্রে এসআই একক হচ্ছে আবার গ্রাম, ওদের ক্ষেত্রে কখনো কেজি দিয়ে হিসেব করা হয় না। ঠিক আছে, তার মানে কি আমরা 15 মিলিগ্রামকে কিসে নিব? গ্রামে নিব। কেমনে গ্রামে নিব আমরা কি জানি? 15 মিলিগ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে গ্রাম হবে, ঠিক না? এটা তো পারার কথা। আচ্ছা এই জিনিসটা সবসময় মনে রাখবি, 15 মিলিগ্রাম থেকে গ্রামে কনভার্ট করার সময় আবার অনেকে কি করে 15 সাথে আবার 1000 গুণ করে দেয়, ভাবে যে গ্রাম তো একটু বড় একক, ঠিক না? তার মানে এটা আরো বড় হবে। না, গ্রাম মানে বড়, মানে বড় মানে কি যেটা তোমার মিলিগ্রামে 15 ওটা গ্রামের ক্ষেত্রে আরো ছোট হবে, ঠিক না? গ্রামের যেহেতু ভ্যালু বেশি, মানে কি এটাকে আমরা বুঝাইতাম। যাই হোক, গ্রাম যেহেতু বড় একক, বড় একক মানে কি ওর বড় ভাই, মিলিগ্রামের বড় ভাই, যেটা মিলিগ্রামে 15 আসতেছে এটা গ্রামে আরো ছোট আসবে। জিনিসটা এভাবে হিসাব করতে হবে। ঠিক আছে, দুম করে 1000 গুণ করে দিয়ে ফুটকি মারিও না, মানে কি বলতাম, ফেল করবা, ফেল ফেল। এগুলা গতবারও করছিলি আমার মনে আছে, তো সেম জিনিস করা যাবে না। তার মানে কি করতে হবে, 15 মিলিগ্রাম যেহেতু আছে 15কে আমরা 1000 দিয়ে ভাগ করে দিব, 1000 দিয়ে ভাগ করে এটা গ্রাম এককে চলে আসবে। তার মানে কি 150টি স্বাক্ষর দিলে কার্বন পরমাণু ব্যয় হচ্ছে 15, আমি ক্যালকুলেটর মারি 1000, ঠিক আছে, সমান কত? 0.0015 গ্রাম। ঠিক আছে, এত গ্রাম খরচ হচ্ছে, তার মানে একটি স্বাক্ষর দিতে কত খরচ হবে? একটি স্বাক্ষর দিতে কার্বন পরমাণু খরচ হবে কত? 0.015 ডিভাইড বাই 150, তাহলে কত হচ্ছে? 150, তাহলে হচ্ছে 1 ইন্টু 10^4। ওকে, 1 ইন্টু 10^4, এত গ্রাম কি হচ্ছে খরচ হচ্ছে। ঠিক আছে, এখন গ্রাম থেকে আমরা ইজিলি পরমাণুতে চলে যাবো, কতটি পরমাণু ব্যয় হয় এটা বলছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি জানি? আমরা জানি না যে n সমান w বাই m, আবার n সমান এটাও বুঝাই যে x বাই n এ। তাই আমাদেরকে x টা বের করতে বলছে, কতটি পরমাণু, পরমাণুকে একটা কণার মধ্যে পড়তেছে, কণার সংখ্যা বের করতে বলছে। যেহেতু আমাদের এখানে মোল সংখ্যা জানা নেই, তার মানে n নিয়ে আমরা কোনো কাজ করবো না। আমরা কি w জানি? w সমান কত?
যেটা পাইছি সেটা প্রশ্নের মধ্যে যেটা পাইছি ম্যাথ করে 1 × 10 ইনভার্স কত 4 ডিভাইড বাই কত m সমান কত কার্বনের প্রকৃত পারমাণবিক ভর কত, যেহেতু পরমাণু হিসাব করতে বলছে, হ্যাঁ প্রকৃত পারমাণবিক ভর কত 12, ঠিক আছে। আর x সমান তো x, এটা বের করতে বলছে, n সমান কত 6.02 × 10⁻23, ঠিক আছে। ওকে, তার মানে আমরা এখন ক্যালকুলেটর টিপ দিলে আমরা কি পেয়ে যাব, দেখি আমি ক্যালকুলেটর মারি 6.02 × 10⁻23, ঠিক আছে, ডিভাইড বাই 12। ওকে, তার মানে আনসার আসছে কত, আনসার আসছে 5.01666 × 10⁻18, এতটি পরমাণু। দেখ মিলছে কিনা, দেখ মিলছে কিনা। ওকে, মিলছে, আশা করি পারবো। আর এই ম্যাথগুলো চাইলে ঐকিক নিয়মে করা যেতে পারে, বেসিক ঠিক থাকলে তুই যে কোনো নিয়মে করতে পারবি, ঠিক আছে, যে কোনো নিয়মে করতে পারবি। আমাদের ভর আসছে কত 1.1 × 10⁻4 গ্রাম আসছে, তার না এটা হচ্ছে ভর আসছে। আমরা কি জানি, আমরা কি জানি না যে 12 গ্রাম কার্বনে পরমাণু থাকে 6.02 × 10⁻23, এটা বেসিক না, কারণ 12 গ্রাম মানে কি 1 মোল, কারণ প্রকৃত একটা কার্বনের ভর যেটা এটা 1 মোল সমান, আবার 1 মোল সমান এটাও বুঝে তাকে এতটি পরমাণু থাকে, তার মানে একে কত থাকে, সুতরাং 1 × 10⁻4 এ কত থাকে বের হয়ে যাবে, ঠিক আছে। তো বেসিক ঠিক থাকলে অনেকভাবে ম্যাথ করা যাবে, যেহেতু এখন বড় হচ্ছে এখন সূত্র দিয়ে করে ফেলতে হবে, চটচট করে ফেলতে হবে। ওকে, কারণ আলটিমেটলি তুই ঐকিক নিয়ম সবগুলাতে খাটাইতে পারবি না, তুই কোথায় খাটাইতে পারবি, সূত্রে খাটাইতে পারবি। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি বলছিলাম, এই চ্যাপ্টারে 4টা পার্ট, 4টা অংশে যদি ভাগ করি, প্রথম পার্টে ম্যাথ বেশি, এই প্রথম পার্টের ম্যাথ গুলা তুই ইজিলি করে ফেলতে পারবি তুই যদি একটা সূত্র পারোস, সেটা হচ্ছে কি স্টোকিওমেট্রি রুল। স্টোকিওমেট্রি রুল, আচ্ছা বইতে কিন্তু স্টোকিওমেট্রি রুল নিয়ে, রুলটা মানে আমি কি বলবো যে বইতে স্টোকিওমেট্রি রুল নিয়ে ম্যাথ খুব কম করা আছে, ঠিক আছে। তো বইতে যেহেতু ম্যাথ করা নেই, তার মানে কি টিচাররা কেটে দিবে স্টোকিওমেট্রি রুল দিয়ে করলে, স্টোকিওমেট্রি রুল মানে কি এক ধরনের চোরা পদ্ধতি, মানে এই চোরা পদ্ধতি পারলে দুনিয়ার সব ম্যাথ পারবি একবার যদি এই চোরা পদ্ধতি বুঝে যেতে পারো, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে তার মানে কি কেটে দিবে টিচার, অবশ্যই কাটতে পারবে না। কেন কাটতে পারবে না, আমরা ম্যাথ করার সময় লিখে দিব স্টোকিওমেট্রি রুল অনুসারে, ঠিক আছে, এই কথাটা মাস লিখতে হবে। ধুম করে যদি এমনি লিখে যাস তাহলে কেটে দিবে, তোর অবশ্যই লিখে দিতে হবে স্টোকিওমেট্রি রুল অনুসারে। এই কথাটা লিখে দিলে কেন কাটবে না তাহলে, কারণ বইতে এই রুল নিয়ে ম্যাথ করা নাই, ঠিক আছে, কিন্তু বইতে কিন্তু এই রুলের কথা বলা আছে, ঠিক আছে, এই রুলের কথা কিন্তু বলছে, তো বলছে যখন তো টিচার তো এটা ইয়া করতে পারবে না, বুঝতে পারছে। তার মানে কি এখন স্টোকিওমেট্রি রুলটা আমরা শিখবো, এটা কি কি এমন চোরা পদ্ধতি, এটা কিন্তু একবার বুঝে গেলে আর কোনো সমস্যা হবে না, কিন্তু প্রথমে একটু ধরতে সমস্যা হবে। আচ্ছা, আমরা কি জানি পানি কিভাবে তৈরি হয়েছে, পানি দেখলে বোঝা যায় যে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তৈরি হয়েছে। আর হাইড্রোজেন কি আকারে থাকে, H2 আকারে থাকে, অক্সিজেন কি আকারে থাকে, O2 আকারে থাকে, তাহলে পানি তৈরি হলো H2O। এটা কি সমতাকরণ হয়েছে, সমতাকরণ হয় নাই। সমতাকরণ করার পর যে রিঅ্যাকশনটা পাবো আমরা এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন। সমতাকরণ কিভাবে করবো, তার এখানে H2 এর আগে 2 লাগাই দাও আর পানির আগে 2 লাগাই দাও, তাহলে সমতাকরণ হয়েছে, ঠিক আছে। এই সমতাকরণ হয়ে যাওয়ার পর যে রিঅ্যাকশনটা পাইছি, এই যে একটা রিঅ্যাকশন পাইছি 2H2 প্লাস O2 সমান হচ্ছে 2H2O, এই যে একটা রিঅ্যাকশন পাইছি এই রিঅ্যাকশনটাকে বলতেছি আমরা কি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন। সমতা বিধানের পর যে বিক্রিয়া পাওয়া যায় তাকে বলা হয় স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন। স্টোকিওমেট্রিতে তোমার একটা বিক্রিয়া দেওয়া থাকতে পারে, তোমার অবশ্যই চেক করতে হবে এটা সমতা বিধান করা আছে কিনা, ঠিক আছে। সমতা বিধান করে ফেলতে হবে, সমতা বিধান করে ফেলার পর তারপর হচ্ছে স্টোকিওমেট্রি রুলটা খাটাইতে পারবো। রুলটা খাটাবার জন্য আমরা কি করবো, আমরা একটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন লিখে ফেলি, মানে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন জাস্ট সাংকেতিক অনুসারে লিখি, যাতে একটা বেসিক সূত্র দাঁড় করাতে পারে, ওই বেসিক সূত্র দিয়ে আমরা বাদ বাকি সব ম্যাথ করবো, এটা বেসিক সূত্র তো দাঁড় করাইতে হবে। ধরলাম a প্লাস বি থেকে c প্লাস ডি তৈরি হচ্ছে, যেখানে a এর স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন মানে কি, যেটা সমতা বিধান করতে হবে, প্রশ্নের অঙ্ক না, কিন্তু প্রশ্নে বলে দেয় নাই, প্রশ্নে কিছুই বলে দেয় নাই। তোমাকে যদি বলা হয় পানি তৈরি হয়েছে, তো পানি তৈরি হয়েছে, তোমাকে যদি বলা হয় পানি, পানির কথা বলা থাকে, তো তুমি জানো যে পানি কিভাবে তৈরি হয়, H2O, H2 প্লাস O2 সমান হচ্ছে কত H2O, ঠিক আছে। আর সমতা বিধান করলে এখানে 2H2 এখানে 2 লাগাই দাও। এটা কি প্রশ্নে কোথাও বলা ছিল, প্রশ্নে কোথাও বলা ছিল না, এটা তুমি জানো, মানে বেসিক যে রিঅ্যাকশনটা, একদম বেসিক সাধারণ জেনারেল যে রিঅ্যাকশনটা তুই লিখবি, অবশ্যই লিখবি, ঠিক আছে। তোমাকে কিন্তু বলে দেয় না যে প্রশ্নে বলে দেওয়া থাকবে যে পানি এত মোল ইউজ করা হয়েছে,
অক্সিজেন এত মলিকিউল ইউজ করা হয়েছে, প্রশ্নটা ভাব, ঠিক আছে? বেসিক যে রিঅ্যাকশনটা তুই জানোস, জেনারেল যে রিঅ্যাকশনটা তুই জানোস, এটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন সমতা বিধানের পর। আর এই স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন বা জেনারেল রিঅ্যাকশনের এইটা হচ্ছে যে এ, আর এটার আগে তো কিছু নেই, ওয়ান ধরে নি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ছোটাতে সি। বুঝতে পারছি? তুই যেটা জানোস, তুই যেটা রিঅ্যাকশন লিখবি ওইটার। হুম, তার মানে এ কি, বি কি, সি কি, টি কি, পারা গেছে। মানে জেনারেল যে রিঅ্যাকশনটা আছে, জেনারেল রিঅ্যাকশনের মোল সংখ্যা। ওকে, ওকে। এখন স্টোকিওমেট্রি রুল কি বলতেছে? স্টোকিওমেট্রি রুল বলতেছে যে এন অফ হয়ে গেল, আচ্ছা আমি এখান থেকে দেখাই, এন অফ এ, এন অফ এ মানে কি, প্রশ্নে যেটা এ এর মোল সংখ্যা দেওয়া আছে ডিভাইড বাই এ, ডিভাইড বাই এ মানে কি, যেটা জেনারেল রিঅ্যাকশন, জেনারেল রিঅ্যাকশনে এ এর যে মোল সংখ্যাটা পাইছি, যেটা তুই জানোস সমতা বিধান করলে, ঠিক আছে? এন অফ এ ডিভাইড বাই এ সমান হচ্ছে এন অফ বি ডিভাইড বাই বি সমান হচ্ছে এন অফ সি ডিভাইড বাই সি ডিভাইড হচ্ছে এন অফ ডি ডিভাইড বাই ডি। বুঝতে পারছি? এটা হচ্ছে স্টোকিওমেট্রি রুল। মানে এটা 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 তখন সমান হবে যখন হচ্ছে এটার প্রশ্নে দেওয়া মোল সংখ্যা ডিভাইড বাই এটার স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, আর এটার প্রশ্ন দেওয়ার মোল সংখ্যা ডিভাইড বাই এটার স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনের মোল সংখ্যা, সবগুলো সেম কথাই বোঝায়, তার মানে এগুলো সবগুলো সেম। তখন তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট করতে পারবে। আর প্রশ্নে এন অফ এ, এন অফ বি, এন অফ বি মানে কি, প্রশ্নে যে ঘটনাটা ঘটতেছে ওই ঘটনার মূল বি এর মূল সংখ্যা, এন অফ বি দ্বারা এটা বোঝাচ্ছি। আর তুমি তো মূল সংখ্যা কনভার্ট করতে শিখে গেছো, তোমাকে ভর দেওয়া থাকলেও তুমি মূল সংখ্যায় যেতে পারবে, তোমাকে কণা দেওয়া থাকলেও তুমি মূল সংখ্যায় যেতে পারবা, তোমাকে যে কোনো কিছু দেওয়া থাকলেও তুমি মূল সংখ্যায় কনভার্ট করে ফেলতে পারবা, পারবা কিনা বলো? আর এটা যদি পারো, এটা বের করে ফেলতে পারো, আর বি এর মান তো তুমি নিজেই জানবা, তুমি যে রিঅ্যাকশন, জেনারেল রিঅ্যাকশনটা লিখবা। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি স্টোকিওমেট্রি রুলটা কি। তা আমরা যখন এখন সামনে আগাবো, সামনে আগালে ম্যাথ করবো, তখন বুঝে যাবো স্টোকিওমেট্রি রুলটা কিভাবে খাটাবো। এই যে হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি তৈরি হবে? ঠিক আছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি তৈরি হবে সেটা বলছে। আচ্ছা, আমি এটা করে দিই, মানে এই অঙ্কটা আমি করে দিই। অঙ্কটা করার জন্য আমাদের একটু কাজ করা লাগবে। প্রশ্নটা আমি একটা কাজ করে আমি ইয়াতে নিয়ে আসি, প্রশ্নটা স্ক্রিনশট নিলাম, প্রশ্নটা আমি ইয়াতে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। এখন আমি এটা দেখে দেখে ম্যাথ করতে পারবো। ওকে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় পানি উৎপন্ন হচ্ছে, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি তৈরি হবে? হুট করে ভয় পাই যাওয়ার কারণ নেই। তুমি কি লিখবা? সলিউশন লিখবা, সলিউশন। হুম, হাইড্রোজেন আর পানির বিক্রিয়া হচ্ছে, এটা তুমি জানো। তুমি শুরুতে বিক্রিয়াটা লিখে ফেলো, তুমি যেটা জানো। H2O2 সমান হচ্ছে কি, H2O। সমতা বিধান করলে কি হয়, এখানে 2 লাগাইতে হয়, এখানে 2 লাগাইতে হয়। আমি তো সমতা বিধান এগুলো করতে করতে মুখস্থ হয়ে গেছে, তুমি তো হিসাব করে দেখতে পারবা, তুমি হিসাব করবা সমতা বিধান কিভাবে হয়। ঠিক আছে, নর্মালি প্রশ্নে দিয়ে দেওয়া থাকে সমতা বিধান সহ। ঠিক আছে, ওকে। জেনারেল বিক্রিয়াটা লিখে ফেলছো তুমি, তাই না? লিখে ফেলার পর এখন তুমি জানো যে n of S2 ডিভাইড বাই a, a মানে কি 2, ঠিক না, সমান হচ্ছে n of O2 ডিভাইড বাই b সমান হচ্ছে n of H2O ডিভাইড বাই c। এখন আমাকে বলছে যে দেখ, তুই একটু হিসাব করে দেখতো, 20 গ্রাম অক্সিজেন হতে কত গ্রাম পানি তৈরি হবে, কত গ্রাম পানি তৈরি হবে, তোমাকে এটা বের করতে বলছে, তাই না? এটা বের করতে বলছে। এখানে কি কত হাইড্রোজেনের কথা বলছে? হাইড্রোজেনের কথা বলা নাই। তার মানে আমরা সূত্র, যেহেতু আমরা সূত্র তো জানি, এগুলো এটা সমান এটা সমান এটা, যেহেতু হাইড্রোজেনের কথা বলা নেই, তার মানে আমরা হাইড্রোজেন সূত্রটা কাজে লাগাবার দরকার নেই, এটা দিয়ে কোনো কাজ নেই, কাজ হচ্ছে এটা দিয়ে। তাহলে আমরা এন অফ ও টু মান কি দেওয়া আছে? মান দেওয়া নেই, কিন্তু আমরা তো যে কোনো ভাবে এন কে কনভার্ট করে এন এ চলে আসতে পারি, তাই না? তোমাকে গ্রাম দিয়ে দিছে, আমরা কি জানি না এন অফ ও টু মানে কি, ডাব্লিউ অফ ও টু ডিভাইড বাই এম অফ ও টু। আর বি এর মান কত, এখানে যেহেতু কিছু নেই, 1 1, ঠিক আছে, সমান এন অফ এস টু ও। আমাদেরকে গ্রাম বের করতে বলছে, আমাদেরকে কি বের করতে বলছে? গ্রাম বের করতে বলছে। আচ্ছা, আমরা একটা এন অফ এস টু ও আপাতত রেখে দিই, আমরা পরে গ্রামে যাব, আপাতত মোলে রেখে দিই, আর সি এর মান কত, 2 রেখে দিই। ঠিক আছে, তো আমরা ম্যাথটা এখানে করলে নিচে যেহেতু 1 আছে, 1 মানে কিছু না,
ঠিক আছে। আর WfO2 যেটা প্রশ্নে দেওয়া আছে ভর 20, আর অক্সিজেনের প্রকৃত ভর কত, আণবিক ভর কত, 32। ঠিক আছে, সমান হচ্ছে কি, যেহেতু 1 নিচে 1 তো মানে কিছু না, ঠিক না। আর NH2O ডিভাইড বাই 2। তো এখান থেকে ইজিলি তোমার NH2O সমান কত সেটা বের হয়ে যাচ্ছে। সমান কত, 20 দুগুণে 40, 40 ডিভাইড বাই 32। আর ঠিক আছে, আচ্ছা আমি এখনো 40 ডিভাইড 32 রেখে দিই। এখন তোমাকে বলছে কত গ্রাম ভর বের করতে বলছে। NH2 সমান আমরা কি জানি, W/H2O না, ডিভাইড বাই M/H2O না, ঠিক আছে। এটা সমান হচ্ছে 40 বাই কত, 32। আর M/H2O সমান কত, 18। এটার ভর কত, 18 না, মানে প্রকৃত আণবিক ভর পানির। তো আমি এটা আর 18 লিখে দিই। তা এটা যদি আমি 18 লিখে দিই, ঠিক আছে, তার মানে কি WH2 সমান কত হবে, WH2 সমান কত হবে, 40 ডিভাইড বাই 32 ইন্টু 18। এখন যা মান যা আসে তা, শেষ, ম্যাথ শেষ। তার মানে কি তুমি স্টোকিওমেট্রি দিয়ে তুমি সূত্র জানো, স্টোকিওমেট্রি জানো মানে তুমি সূত্র জানো। এবার এনএ কনভার্ট করা কি কোনো ব্যাপার, এতক্ষণ তোমাকে তো এনএ কনভার্ট করে শিখিয়ে দিয়ে আসছি। এবার বুঝছো কেন শিখিয়ে দিয়ে আসছি, এনএ কনভার্ট করা, এনএ কিভাবে কনভার্ট হতে হয়। এন থেকে নানান জায়গায় যাওয়া যায়, আবার নানান জায়গা থেকে এনএ আসা যায়। এই যে 20 বাই 32 ইন্টু 34, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে। ভুল হয়েছে বলতে কি, সি এর মান তো 2, এটা 2 না। আচ্ছা আচ্ছা, আমি তো 2 গুণ করে বলছি, সমস্যা নেই, আমি আমার নিয়মে করছি, আমি ভুল কিছু করিনি। আমি 2 কে এখানে 20 দ্বারা গুণ করে 40 করে বলছি। ওরা দুইটাকে নিচেই রেখে দিছিল, সেই জন্য উপরে 20 আছে, উপরে 40 আছে। তুই যেভাবে করবি কর, নিয়ম সেম। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে। রাসায়নিক বিশ্লেষণ নমুনাটিতে 0.1 গ্রাম সোডিয়াম পাওয়া যায়। নমুনাটিতে কত মোল আছে। আচ্ছা, ভেজালের কথা বলা আছে, তার মানে তোমার বুঝতে হবে এখানে যে ভরটা দেওয়া আছে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড একটি নমুনায় দেওয়া আছে। ওই নমুনায় 0.35 গ্রামই সবগুলো সোডিয়াম ক্লোরাইড না, এখানে ভেজাল হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইডও আছে, ঠিক আছে। ভেজাল সহ হচ্ছে কি 0.35 গ্রাম হয়েছে। তার মানে কি, একটা নমুনা আছে, নমুনার মধ্যে সোডিয়াম ক্লোরাইডও আছে, ক্যালসিয়াম ক্লোরাইডও আছে, ঠিক আছে। এই দুইটা মিলে হচ্ছে 0.35 গ্রাম। ভেজালের কথা বলা থাকলে আমাদের ধরে ফেলতে হবে এটা। আর ভেজালের কথা যেহেতু বলা যাচ্ছে, বিশুদ্ধতার ম্যাথও আসবে। আর বিশুদ্ধতার ম্যাথ আসলে তোমার অবশ্যই পার্সেন্টেজ হিসাব করতে হবে, ঠিক আছে। আর একটা ভেজালের অঙ্ক বুঝে গেলে এখানে বেশিরভাগ ভেজালের অঙ্কই আসে ঘুরে ফিরে, তো বাকিগুলো পারবে। রাসায়নিক বিশ্লেষণে নমুনাটিতে 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেছে, সোডিয়াম ক্লোরাইড না কিন্তু, ঠিক আছে। কত মোল সোডিয়াম পরমাণু আছে। এখন রাসায়নিক বিশ্লেষণের পর সোডিয়াম ক্লোরাইড নিশ্চয়ই সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস আকারে থাকবে, এটা হচ্ছে প্রথম বিক্রিয়া। আর ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে কি, ক্যালসিয়াম 2 প্লাস আর 2 সিএল মাইনাস আকারে থাকবে। এটা তো ভেঙে লেখা কোনো ব্যাপার না। তোমাকে বলে দিছে কি 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেল, ঠিক আছে। তো তোমাকে বলছে কত মোল সোডিয়াম পরমাণু আছে, এটা কি কোনো হিসাব করা কোনো ব্যাপার। আমরা কি জানি, এন সমান হচ্ছে W/M। প্রশ্নে যেটা দেওয়া আছে 0.11 গ্রাম সোডিয়াম দেওয়া আছে, আর এম এর মান কত বসাবো, সোডিয়ামের প্রকৃত পারমাণবিক ভর বসাবো, সেটা কত, 23। আনসার যা আসে তা, শেষ, ঠিক আছে। এই যে 0.11 ডিভাইড বাই 23, আনসার যা আসে তা। এখন তোমাকে কি বলছে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, তোমার তো এবার কিন্তু সোডিয়াম ক্লোরাইডের ভর তোমাকে দিয়ে দেন, কারণ তোমাকে যে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বলে দিছে, এটা ভেজাল সহ, মানে ভেজাল মানে কি, ক্যালসিয়াম ক্লোরাইড সহ হচ্ছে 0.35 গ্রাম। তাহলে এখন কি করবা, এখন তুমি কি করবা, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা, সোডিয়ামটা আসছে কোত্থেকে, সোডিয়াম ক্লোরাইড থেকে আসে। সোডিয়াম ক্লোরাইডটা তো ভেঙে সোডিয়াম প্লাস আর সিএল মাইনাস আকারে আছে। তাহলে 1 মোল সোডিয়াম প্লাস সমানিত 1 মোল সোডিয়াম ক্লোরাইড। তার মানে এটা যে পরিমাণ, এটার পরিমাণও সেম। এগুলো তো বেসিক ম্যাথ। তার মানে এখানে যে সোডিয়ামের মানটা আসে, এটাই সোডিয়াম ক্লোরাইডের মান। এখানে যত মোল সোডিয়াম আছে, ওটাই অত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই যে সোডিয়াম আছে এত মোল, সোডিয়াম ক্লোরাইডও আছে এত মোল, শেষ। এবার বলছি সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত, আমি বলছিলাম বিশুদ্ধতার ম্যাথ আসবে, ঠিক আছে। আচ্ছা, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে পাত্রের মধ্যে সেটা বের হয়ে গেছে, তাই না। কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, এখান থেকে আমরা কত ভর সোডিয়াম ক্লোরাইড আছে বের করে ফেলতে পারবো না। ধরলাম x মোল, x মোল মানে কি, যেটা বের করে ফেলছি এত, আমি তো মানটা মুখস্থ করি নাই, ওই এত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। আচ্ছা,
মান সহ দেখাই তাহলে সহজ হবে। 0.0047826 0.0047826 মোল কি আছে, 826 মোল সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, জিনিসটা বুঝতে পারছি কিনা? এত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে কত এত মোলটাকে আমরা ভরে কনভার্ট করতে পারি না? আমরা কি জানি অ্যান্সার হচ্ছে W/N। এন এর মান তোমার দেওয়া আছে এটা, ঠিক আছে, তোমার বের করতে হবে ডাব্লিউ কত পরিমাণ আছে আর এম এর মান কত বসাবো। এবার সোডিয়াম ক্লোরাইডের ভরটা বসাবো। সোডিয়াম ক্লোরাইড মানে কি 23, সোডিয়ামের 23, ক্লোরিনের হচ্ছে কত 35.5। শেষ। ডিভাইড ডাব্লিউ সমান হচ্ছে যে এটা। তো এখান থেকে আমরা ইজিলি ডাব্লিউ এর মানটা পেয়ে যাচ্ছি, কত ভর আছে। তো ডাব্লিউ এর পরিমাণটা পেয়ে গেলেন, তার মানে ভর আছে কত, ভর এই যে ভর পেয়ে গেছি আমরা, ভর পেয়ে গেছি এত গ্রাম। তার মানে 0.35 গ্রামের মধ্যে, তার মানে ভেজাল সহ 0.35 না, 0.35 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি সোডিয়াম আছে এত গ্রাম, সোডিয়াম ক্লোরাইড আছে এত গ্রাম, সরি সোডিয়াম ক্লোরাইড আছে এত গ্রাম। বিশুদ্ধতার পরিমাপ তার মানে সবসময় এখন কিভাবে করবো জানো, 0.35 গ্রামে আছে এত গ্রাম, 1 গ্রামে কত, 100 গ্রামে কত, এর হিসাবটা বিশুদ্ধতার পরিমাণ সবসময় এভাবে করা হয়। ঠিক আছে, যে ভেজাল হচ্ছে 0.35 গ্রাম, 0.35 গ্রামে আছে, যেটা এখন পাইছি সেটা 1 গ্রামে আছে কত, যেটা এখন পাইছি মানে সোডিয়াম ক্লোরাইডের প্রকৃত ভর যেটা পাইছি মানে নমুনার মধ্যে যেটা পাইছি, এভাবে 0.35 আর 100 গ্রামে আছে কত। বিশুদ্ধতার পরিমাণ সবসময় পার্সেন্টেজ হিসাব করে, তার মানে এখানে 100 গুণ হবে আর এখানে পার্সেন্ট লাগাই দিব, আনসার যা আসে তা। ঠিক আছে, এই যে বিশুদ্ধতা সমান 0. এটা মানে শর্টকাটে করে বলছে আর কি, 0.35 গ্রামে আছে এত, 1 গ্রামে আছে কত, তার মানে 1 গ্রামে 0.35 টা নিচে চলে যাবে, 100 গ্রামে আছে কত, শেষ। তার মানে এই ম্যাথ আরেকটা শেষ। তারপর লাস্ট আমার ম্যাথ কি বলছে, যে কত মোল ক্লোরিন পরমাণু আছে, যে কত মোল ক্লোরিন পরমাণু আছে। ওকে, কত মোল ক্লোরিন পরমাণু আছে। আচ্ছা, ক্লোরিন পরমাণু সোডিয়াম ক্লোরাইড থেকেও আসতেছে, ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আসতেছে, রাইট? ক্লোরিন পরমাণু সোডিয়াম ক্লোরাইড থেকেও আসছে, ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আসতেছে। সোডিয়াম ক্লোরাইড থেকে কত পরিমাণ ক্লোরিন পরমাণু আসতেছে এটা হিসাব করা তো একদম ইজি। দেখতো 1 মোল সমান 1 মোল সোডিয়াম ক্লোরাইড থেকে 1 মোল ক্লোরিনই ভাগ হচ্ছে। তার মানে সোডিয়ামে ওই যে আমরা মনে আছে সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়ামের পরমাণু সংখ্যা মোল সংখ্যা বের করে ফেলছিলাম, ওই মোল সংখ্যাটাই ক্লোরিনের মোল সংখ্যা যেটা সোডিয়াম ক্লোরাইড থেকে আসতেছে, তার মানে এটা পেয়ে গেছি। প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরিনের মোল সংখ্যা বের হচ্ছে ওটা যোগ করে অত মোট অত মোল আছে, অত মোল সংখ্যক ক্লোরিন আছে, কারণ ক্লোরিন তো ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসছে। এখন আমাদেরকে বের করা লাগবে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কত পরিমাণ ক্লোরিন পরমাণু আসতেছে। এটা কিভাবে বের করব, আমরা কি জানি ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি ভাগ করি, ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাগ করি তার মানে কি আসতেছে ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2Cl মাইনাস, তাই না? তার মানে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 2 মোল ক্লোরিন আসতেছে। ক্লিয়ার? এখন আমরা কি জানি ভেজাল সহ ছিল 0.35 গ্রাম। আমরা এখন সোডিয়াম ক্লোরাইডের ভেজালের মধ্যে সোডিয়াম ক্লোরাইডের মান কতটুকু সেটা বের করে বসছি। এটা যদি সোডিয়াম ক্লোরাইডের মানটা যদি বিয়োগ করে দিই তাহলে বাদ বাকি যে মানটা থাকবে এটা ক্যালসিয়াম ক্লোরাইডের ভর হয়ে যাবে। আর ভর যেহেতু হয়ে গেছে, তুমি ক্যালসিয়াম ক্লোরাইডের ভরটাকে এবার তুমি মোল সংখ্যাতে নিয়ে যেতে পারো, এনে নিয়ে যেতে পারো, ঠিক না? এনে নিয়ে যেতে পারো। এখন 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে 2 মোল আসে, তাহলে n সংখ্যক মোল থেকে n সংখ্যক ক্যালসিয়াম ক্লোরাইড মোল থেকে কতটা ক্লোরিন আসবে, 2n সংখ্যক ক্লোরিন আসবে। তাহলে ক্লোরিনের মোল সংখ্যাটা পেয়ে গেছো। আর মোল সংখ্যা যেহেতু পেয়ে গেছো তোমাকে পরমাণু হিসাব করতে বলছে। হ্যাঁ, আচ্ছা তুমি মোল এখন কি করবা, এখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরিনের মোল সংখ্যা পাইছো আর ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যে ক্লোরিনের মোল সংখ্যা পাইছো এটা যোগ করে দিবা। যোগ করে দিলে কি হবে, আলটিমেটলি একটা n মোল সংখ্যক পাবা, মানে n মোল পাবা। nটাকে এবার পরমাণুতে নিবা নাকি এবার অণুতে নিবা, অণু সংখ্যাতে নিবা, তোমার ব্যাপার। আমরা কি জানি n সমান হচ্ছে H/N, জানি না? এটা ম্যাথ সব এখানে করে দেওয়া আছে, সব করে দেওয়া আছে। এই যে মোট ক্লোরিনের মোল সংখ্যাটা যোগ করছে, শেষ। আচ্ছা, এখনো তো কঠিন ম্যাথ আসতেছে না। এসটিপিতে গ্যাস ও অক্সিজেনের গ্যাসের ঘনত্ব কত, রো সমান PM/RT আমরা একটু আগে বের করছি, শেষ ম্যাথ করে ফেলবো, এগুলো পারার কথা। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে পার্সেন্টেজের ম্যাথ। এই পার্সেন্টেজের ম্যাথ গুলো হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট,
খুবই খুবই ইম্পর্টেন্ট বলতে খুবই ইম্পর্টেন্ট। কেমনে ইম্পর্টেন্ট? 10% W by V সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝায়? 10% V by V বলতে কি বোঝায়? 10% W by W সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝায়? ঠিক আছে, প্রশ্নে যদি শুধু পার্সেন্টেজ দেওয়া থাকে, W by V এর কথা বলে দেওয়া না থাকে, কিংবা V by V এর কথা বলে দেওয়া না থাকে, কিংবা W by W এর কথা বলে দেওয়া না থাকে, তখন আমরা বাই ডিফল্ট 10% W by V ধরে নিব। 10% W by V ধরে নিব। যে 10% এই পার্সেন্ট 10% না, এখানে তোমাকে প্রশ্ন বলে দিবে কত পার্সেন্ট, আমি জাস্ট 10% দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, পার্সেন্টেজ দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, জিনিসটা কি? 10% W by V বলতে বোঝাচ্ছে এখানে যে 10 সংখ্যাটা দেওয়া আছে, এটা সবসময় মনে রাখবি উপরে যেটা আছে সেটার মান, আর নিচেরটার মান সবগুলোর ক্ষেত্রে 100। সবগুলোর ক্ষেত্রে নিচেরটার মান কত? 100। কিন্তু এককটা অবশ্যই খেয়াল রাখতে হবে। 10% W by V বলতে বোঝাচ্ছে 10% W by V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝাচ্ছে 100 ml। নিচেরটা কি? 100 ml। 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, কারণ W দ্বারা কি বোঝায়? ভর। আর V দ্বারা কি বোঝায়? আয়তন। কিন্তু এখানে ml আয়তন হিসেব করা হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমার লিটার আয়তন হিসেব করা হবে না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে পার্সেন্টেজ অঙ্কগুলোর ক্ষেত্রে। 15% W by V সালফিউরিক অ্যাসিড বলতে বোঝাচ্ছে নিচেরটা তো অবশ্যই 100 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণে 15 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রব আছে। তাহলে V by V বলতে কি বোঝাচ্ছে? আয়তন। ঠিক আছে, 10% V, 10% V মানে কি? আর নিচেরটা তো অবশ্যই 100। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ বলতে বোঝাচ্ছে, মানে 10% V by V সোডিয়াম ক্লোরাইড বলতে বোঝাচ্ছে নিচের তো অবশ্যই 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 ml সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এগুলা ভরেরটা কি হবে? সবগুলো যেহেতু দুটাই ভর W by W, তার মানে কি হবে? 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 100 গ্রাম, সরি 10% W by W না, নিচেটা তো অবশ্যই 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। তার মানে তোমাকে শুধু পার্সেন্টেজ বলে দিছে, আর W by W বলে দিছে, বা W by V বলে দিছে, কিংবা V by V বলে দিছে, তোমার কাছে একটা ক্লু অলরেডি চলে আসছে। একটা ক্লু কি চলে আসে? ধরো 10% W by W সোডিয়াম ক্লোরাইড বলে দিছে, তোমার কাছে ক্লু চলে আসছে যে কি 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে। এই ক্লু থেকে এবার না, এই ক্লু থেকে এবার নানান জায়গায় যেতে পারবি না? অবশ্যই পারবি। আচ্ছা, এখন আমরা চাইলে একটা ম্যাথ করি। বলে দিছে একজন লোক একবার নিঃশ্বাসে, আচ্ছা আমি ম্যাথটা মানে আমি হাতে ধরে করাই দিই, কারণ শুরু ম্যাথ গুলো যদি হাতে ধরে করাই দিই পরে আর পরে এমনি বুঝিয়ে দিলে বুঝে যাবি। ঠিক আছে, আচ্ছা, সলিউশন। আচ্ছা, কি বলছে? একজন লোক একবার নিঃশ্বাসে 20 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, সরি 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। একবার নিঃশ্বাসে কত মিলিগ্রাম বাতাস গ্রহণ করতে? 200 মিলিগ্রাম। আচ্ছা, যদি বাতাসে 20% ভরে অক্সিজেন ধারণ করে, তোমাকে পার্সেন্টেজ দিয়ে দিছে আর ব্র্যাকেটে বলে দিছে ভরে। ভরে মানে কি? ভর দিয়ে আমরা কি শিখছি? W by W টা শিখছি, যেখানে সবগুলোই ভর। W by W টা শিখছি, তার মানে কি অ্যাকচুয়ালি 20% W by W দেওয়া আছে। ঠিক আছে, 20% W by W দেওয়া আছে। তার মানে কি বলছে? যদি বাতাস 20% ভরে অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অণু ধারণ করছে? 20% মানে একটা ক্লু দিয়ে দিছে তোমার নিশ্চয়ই। আমরা 20% W by W বলতে কি বোঝাচ্ছি? যে 100 গ্রাম 100 গ্রাম অক্সিজেন আছে 20 গ্রাম বাতাসে, তাই না? ঠিক কিনা? 100 গ্রাম অক্সিজেন আছে 20 গ্রাম বাতাসে, কারণ শুরু ডাব্লিউটার মান হচ্ছে এইটা, উপরেরটা মান হচ্ছে অলরেডি যেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। তাহলে 1 গ্রাম কত? 1 গ্রামে অক্সিজেন আছে কত গ্রাম বাতাসে? ঠিক আছে, কত গ্রাম বাতাসে? 20 ডিভাইড বাই 100 গ্রাম বাতাসে। ওকে, রাইট। এখন তুমি কি 200 বসা দিবা? 200 কি বলছে? মিলিগ্রাম বলছে। তুমি 200 মিলিগ্রামটাকে গ্রামে নিয়ে ফেলো। 200 ডিভাইড বাই 1000। 200 ডিভাইড বাই কত? 200 ডিভাইড বাই কত? 1000। তার মানে কত? 0.2 গ্রাম। 0.2 গ্রাম অক্সিজেন আছে, 20 ইন্টু 0.2
ডিভাইড বাই 100। ঠিক আছে, তার মানে आंसर কত আসছে ইনটু 0.2 ডিভাইড বাই 100। আবার দিই 20 ইনটু 0.2 ডিভাইড বাই 100, তাহলে আসছে 0.04 গ্রাম। 0.04 গ্রাম বাতাস। তো আমাকে বলছে কি তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলি অক্সিজেন অণু গ্রহণ করছে। ওকে, আচ্ছা আমি জিনিসটা উল্টা লিখছি, এটা অ্যাকচুয়ালি হবে 100 গ্রাম বাতাসে 100 গ্রাম বাতাসে অক্সিজেন আছে এত। ঠিক আছে, 100 গ্রাম বাতাসে এত, তাহলে আলটিমেটলি আমরা পাইছি 0.2 গ্রাম অক্সিজেন, মানে গ্রামে বাতাসে 0.2 গ্রাম বাতাসে আছে এত গ্রাম অক্সিজেন, 0.04 গ্রাম অক্সিজেন। আমরা কি পাইছি তার মানে 0.2 গ্রাম মানে কি 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রামে আছে কত 0.04 গ্রাম অক্সিজেন। ওকে, 0.04 গ্রাম অক্সিজেন আছে। তাহলে আমাদেরকে কি বলছে যে একবার নিঃশ্বাসে কতটা অক্সিজেন অণু গ্রহণ করছে। একবার নিঃশ্বাসে মানে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রামে অ্যাকচুয়ালি অক্সিজেন ভর আছে কত, এটা বের করে বলছে। এখন কি অণু বের করা কোনো ব্যাপার? কোনো ব্যাপার? যে কোনো ব্যাপার কিনা দেখতো, যেহেতু ভর বের করে বলছি, আমরা কি জানি? আমরা জানি যে x বাই n এর সমান হচ্ছে কি w বাই m। ঠিক আছে, এখান থেকে n x বের করতে বলছে, x বের করা কোনো ব্যাপার? বের করে ফেলো। আমরা x লিখি, n এর মান হচ্ছে 6.02 into 10 to the power 23। আমি একসাথে ক্যালকুলেটরে বসাই দিবা, w এর মান যেটা পাইছি 0.04 আর m এর মান হচ্ছে অক্সিজেন প্রকৃত আণবিক ভর সেটা। তাহলে কত হলো? তাহলে হচ্ছে যে আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি 0.04 ইন্টু 6.02 ইন্টু 10 to the power 23। অঙ্কগুলো কিন্তু নিজে নিজে করতে হবে, নাহলে পারবে না কিছু। তাহলে 1.0469 সামথিং আসছে এরকম। দেখি মিলছে কিনা আমাদের আনসার। একশো মিলিগ্রাম বাতাসে আছে অক্সিজেন 20 মিলিগ্রাম। আচ্ছা এখানে একটু ভুল দেওয়া আছে, এটা মিলিগ্রামে রেখে দিছে। আমরা কি জানি? আমরা জানি যে ইয়া ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে বোঝায় গ্রাম এককে, যে 100 গ্রাম দ্রবণে কত দ্রব আছে বা 100 গ্রামে সামথিং কত গ্রাম ইয়ে আছে। এখানে দেখ 100 মিলিগ্রামের হিসাব করে ফেলছে, 100 মিলিগ্রাম নিয়ে তো কোনো ইয়া নেই। ঠিক আছে, এখানে কিন্তু ভুল দেওয়া আছে, সমস্যা নেই, বাট নিয়মটা সেম, এটা জাস্ট গ্রাম হিসাব করা হবে। হুম, আচ্ছা এখন যেখানে পোলাপাইন একটা জিনিস ভুলাই ফেলে, পোলাপাইন একটা জিনিস মাছ ভুল করে ফেলে এখানে, সেটা হচ্ছে যে তোমাকে যদি বলে দিত লোকটি কতগুলি পরমাণু গ্রহণ করে, তখন আটকাই যেটা। কারণ অক্সিজেন তো আর পরমাণু আকারে থাকে না, অক্সিজেন কি আকারে থাকে? অক্সিজেন তো O2 আকারে থাকে, O2 আকারে থাকে, তাই না? অক্সিজেন কি আকারে থাকে? O2 আকারে থাকে। তখন আমরা কি করব? আচ্ছা জিনিসটাকে একদম ইজি না, O2 মানে কি? O প্লাস O, তার মানে একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে। একটা, দুইটা, একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে। জিনিসটা বুঝছিস কিনা দেখ, একটা অক্সিজেন অণুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে অমুক সংখ্যক অণুতে কতটি পরমাণু থাকবে? 2 দ্বারা গুণ হয়ে যাবে। পরমাণু সংখ্যা কি জাস্ট আনসারটার সাথে 2 গুণ হয়ে যাবে, শেষ। জিনিসগুলো হচ্ছে বুঝে করতে হবে, বুঝে করলে দুনিয়ার সব ইজি। ঠিক আছে, আবার অ্যামোনিয়া নিয়ে দুনিয়া আরেকটা লেয়ার থাকতে পারে, অ্যামোনিয়া। ঠিক আছে, ধর অ্যামোনিয়ার কণার সংখ্যা, বা অ্যামোনিয়াম কণা মানে কি অণু না, অ্যামোনিয়া কি একটা অণু। অ্যামোনিয়ার কণার সংখ্যা দেওয়া আছে x। এখন তোমাকে বলছে যে নাইট্রোজেনের পরমাণু সংখ্যা কত। এখন একটা অ্যামোনিয়াতে নাইট্রোজেন থাকে একটা, তাহলে অ্যামোনিয়ার যে কণার অণু সংখ্যা ওটাই তার ইয়ার সংখ্যা, কিসের সংখ্যা? নাইট্রোজেনের সংখ্যা। অ্যামোনিয়ার ভিতর যে নাইট্রোজেন আছে, কিন্তু তোমাকে যদি বলে যে অ্যামোনিয়ার ভিতর যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত। এখন অ্যামোনিয়ার একটা একটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন থাকে 3টা, তাই না? এই দেখ একটা অ্যামোনিয়াতে হাইড্রোজেন থাকে 3টা, তাহলে এক সংখ্যক অ্যামোনিয়াতে হাইড্রোজেন থাকবে কত? 3x। এই যে 3x, হাইড্রোজেন সংখ্যা 3x। ঠিক সেম ভাবে পানির ক্ষেত্র H2O, পানির অণুতে হাইড্রোজেন থাকে 2টা, অক্সিজেন থাকে একটা। ঠিক আছে, তোমার যদি ধর পানির অণু সংখ্যা দেওয়া আছে y,
তার মানে এক পানির অণু সংখ্যা কত y। এখন তোমাকে বলছে যে কত ওই পানিতে হাইড্রোজেন সংখ্যা কত, তাহলে 2y হবে, কারণ একটা অণুতে দুইটা হাইড্রোজেন থাকে। অক্সিজেন সংখ্যা কত হবে, y হবে, কারণ একটা পানির অণুতে একটাই অক্সিজেন থাকে, তার মানে y সংখ্যক পানির অণুতে y সংখ্যক অক্সিজেন থাকবে। জিনিসটা হচ্ছে এরকম। ওকে, তারপর হচ্ছে কি পেন্সিল দিয়ে 500 বার করার পর কি বলছে, 500 বার ইঞ্জিনিয়ারিং লিখতে এত মিলিগ্রাম খরচ, গ্রাফাইট খরচ হয়, ইঞ্জিনিয়ারিং লিখতে কতটি কার্বন পরমাণু বের হবে। এটা আমি আর দেখাবো না, অলরেডি আমি করে আসি, এখন নিজে করে বলি এটা হোমওয়ার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মানে টেম্পারেচার দিয়ে দিছে, তোমার চাপও দিয়ে দিছে, তোমার আয়তনও দিয়ে দিছে, হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে হিসাব করতে বলছে। এটা কোনো ব্যাপার? আমরা কি জানি n সমান হচ্ছে pv/RT, জানি না pv/RT n সমান। এখন তোমাকে তো n বের করতে বলা নাই, তোমাকে n সমান আমরা জানি pv/RT, তোমাকে বলছে অণু সংখ্যা কত, অণু আছে কত সেটা বের করতে। তার মানে আমরা n কে আবার x ডিভাইড বাই n এতে নিয়ে যাব, pv/RT, সেখান থেকে আমরা ইজিলি x এর মানটা বের করব, সেটাই বের করা আমাদের কাজ, আর কোনো কাজ নেই। এখন তোমার কথা হচ্ছে r এর মান কি বসাবো। দেখ প্রেসারের মান কিসে দেওয়া আছে, প্রেসারের মান নিউটন মিটার ইনভার্স 2 তে দেওয়া আছে, মানে কি প্যাসকেলে দেওয়া আছে। আর আয়তনের মান কত, মিটার কিউবে দেওয়া আছে, তার মানে r এর মান কত বসাবো, 8.31। আশা করি এবার ক্লিয়ার হয়ে গেছে। টি এর মানও দেওয়া আছে, টি এর মানটা ক্যালভিনে কনভার্ট করে দিব, 27 ডিগ্রির সাথে 273 যোগ করে ক্যালভিন কনভার্ট করে দিব। আর n এর মান কত, 6.02 × 10⁻23 সংখ্যক। শেষ। আর তোমাকে অনু বের করতে বলছে, ঘুরে ফিরে তোমার শুধু n এ কনভার্ট হইতে হবে, নাম্বার নিয়ম সব সেমই, অঙ্ক বুঝলে সব সেম। তার মানে এটাও বাসায় করে রাখবি, সবই বাসায় করে রাখবি যা যা করাইছি। ঠিক আছে, ওকে। তাহলে আজকে তাহলে এতটুকু থাকুক। আচ্ছা, এই অঙ্কটা করে দিই আমি। একটি পেন্সিল দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির বুয়েট লিখতে আছে মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন, ওই লিখার জন্য কার্বন পরমাণু সংখ্যা বের করো। বের করে বলতে পারবি না? এত মিলিগ্রামকে পরমাণুতে কনভার্ট করা খুব কঠিন? খুব কঠিন না, আশা করি পারবি। ঠিক আছে, এই যে সূত্র দেখাই আছে, এই যে এই সূত্র থেকে তুমি ইজিলি কনভার্ট হয়ে যেতে পারবা। অক্সিজেন দহন করলে এসটিপিতে উক্ত কার্বন পরমাণু দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো। ঠিক আছে, অক্সিজেন দ্বারা দহন করলে, গ্রাফাইট মানে কি কার্বন, কার্বন দহন করলে মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এসটিপিতে, অবশ্যই বিক্রিয়াটা কোথায় হচ্ছে, এসটিপিতে হচ্ছে, যেহেতু কিছু বলে দেওয়া না, আচ্ছা বলে দেওয়া আছে, প্রশ্নে দিয়েছে এসটিপিতে, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখন বলছে উক্ত কার্বন পরমাণু সহ দ্বারা উৎপন্ন গ্যাসের কার্বন আয়তন লিটারে বের করো, মানে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা লিটারে বের করতে বলছে। যেহেতু জেনারেল বিক্রিয়াটা তুমি পারছো, জেনারেল বিক্রিয়াটা লিখতে, তুমি এখন স্টোকিওমেট্রি বসাইতে পারবে না, যে এন অফ সি সমান এন অফ কার্বন ডাইঅক্সাইড, কারণ নিচে তো 1, এর মানও 1, সি এর মানও 1, এটা না লিখলেও চলতেছে। এই যে স্টোকিওমেট্রি রুলটা লিখছে, রুলটা লিখে, যেহেতু এখানে আমরা অক্সিজেনের কোনো কাজ না, অক্সিজেন নিয়ে কোনো ম্যাথ করবো না, আমরা অক্সিজেনের সূত্রটা লিখবো না, আমরা এন অফ সি সমান এন অফ কার্বন ডাইঅক্সাইড লিখবো। ঠিক আছে, লেখার পর আমরা কি জানি, এবার এন অফ সি সমান আমরা একটু আগে তো বের করছি নাকি, এতটি পরমাণু বের করে বলছি, তাই না? এখান থেকে এটাকে আবার মোল সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি না, সরি মোল সংখ্যা দিয়ে ভাগ করতে বলতেছি, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা এন অফ সি পেয়ে যাচ্ছি। এন অফ সি মানে কি কার্বনের মোল সংখ্যা। আবার এইখান থেকে ইজিলি দেখা যাচ্ছে কার্বনের মোল সংখ্যা যা, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা তা, তার মানে কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা এটাই, ঠিক না? এখন এটাকে লিটারে বের করতে বলছে, আমরা কি জানি না এন অফ কার্বন ডাইঅক্সাইড সমান ভিএসটি ডিভাইড বাই 22.4 লিটার, যেহেতু এসটিপির কথা বলে দিয়েছে, তার মানে 22.4 লিটার তার ভাগ হবে। এখান থেকে ভিএসটিপিটা বের করতে হবে জাস্ট, কোনো ব্যাপার না, তুমি এন অফ কার্বন ডাইঅক্সাইড বের করে বলছো, শেষ। আচ্ছা, আর এবার লাস্ট ম্যাথ, আজকে আর করাবো না, 25টা সাইড পর্যন্ত আগাইছি, অনেক আগাইছি। একটি বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বার্ষিক এত কি বলছে, যদিও ম্যাথ আসবে না কারণ এগুলো বুয়েটের ম্যাথ, তাও করাই দিচ্ছি। একটি বিদ্যুৎ শক্তি কেন্দ্রে বার্ষিক 2.4% রম্বিক সালফার, রম্বিক সালফার দেখে আবার ভয় পাওয়ার কোনো কারণ নাই, রম্বিক সালফার মানে সালফারি, রম্বিক সালফার সম্বলিত 3.1 × 10⁻7 কেজি কয়লা পোড়ানো হয় এসটিপিতে উৎপন্ন সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন করো। ঠিক আছে, তার মানে একটা বিদ্যুৎ শক্তি কেন্দ্র আছে, ওই কেন্দ্রের মধ্যে কয়লা পোড়াচ্ছে। ঠিক আছে, কয়লা কত কেজি পোড়াচ্ছে, 3.1 × 10⁻7 কেজি। ওই 3.1 × 10⁻7 কেজির মধ্যে 2.4% হচ্ছে রম্বিক সালফার আছে, দেখ 2.4% রম্বিক সালফার সম্বলিত, তার মানে সালফারের ভর কত, সালফারের ভর হচ্ছে যে 2.4% অফ 3.1 × 10⁻7 না, কারণ এত 2.4%,
2.4 কে এবার ইয়া করে বলো, পার্সেন্টেজটা উড়াই বলে 100 দ্বারা ভাগ হয়ে যাবে, এখান থেকে তুমি সালফারের ভরটা পেয়ে যাচ্ছ। এটা কেজি এককে পাইছো, গ্রাম এককে নিতে হবে না? গ্রাম এককে কত হবে? আবার আমরা বিক্রিয়া থেকে জানি যে সালফার ডাইঅক্সাইড কখন উৎপন্ন হয়, সালফার প্লাস অক্সিজেন সমান সালফার ডাইঅক্সাইড। তো দেখা যাচ্ছে 1 মোল সালফার থেকে 1 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার মানে স্টোকিওমেট্রি রুল অনুসারে n অফ s সমান n অফ সালফার ডাইঅক্সাইড। তার মানে আমরা n অফ s টা বের করতে পারলে আমরা n অফ সালফার ডাইঅক্সাইডটাও বের করে ফেলতে পারবো, তাই না? তাই আমাদেরকে তো সালফার ডাইঅক্সাইড বের করে ফেলতে বলছে। এখন n অফ s কেমনে বের করবো? তার মানে সালফারের মোল সংখ্যা কেমনে বের করবো? জাস্ট যেটা এটা কেজিতে আসছে এটা ভরে নিয়ে যাবো, ডিভাইড বাই এটাকে যদি ওর প্রকৃত সালফারের প্রকৃত ভর দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাচ্ছি না, ডাব্লিউ বাই এম আর কি। ঠিক আছে, এখানে 10⁻³ কেন গুণ হয়েছে? কারণ এটা কেজিতে আছে। আমরা কি বলছি, মোলের ক্ষেত্রে এসআই একক বলতে বুঝে ওদের গ্রাম এককের ভরটাই। ঠিক আছে, তার মানে কি 10⁻³ দ্বারা গুণ হয়েছে, কারণ 1 কেজি সমান 1000 গ্রাম। ওকে, তারপর হচ্ছে 32 দ্বারা ভাগ হয়েছে, মানে প্রকৃত পারমাণবিক ভর দ্বারা ভাগ হয়েছে। তার মানে এটাই তার কি মোল সংখ্যা বের হয়ে গেছে। আবার এত মোল সংখ্যা আমরা কি জানি, 20 ডিভাইড বাই 5.4 লিটার। এখান থেকে বিএসটিপিটা বের করতে পারবি না, কারণ মোল সংখ্যা সমান আমরা কি জানি, বিএসটিপি ডিভাইড বাই 5.4 লিটার। তাহলে অ্যান্সার যেটাই এত লিটার, কারণ আমাদের কি বলছে, গ্যাসের আয়তন বের করতে বলছে এসটিপিতে। আর এসটিপিতে আমরা কি জানি, আমরা এসটিপিতে জানি যে এম সমান হচ্ছে কি বিএসটিপি ডিভাইড বাই, মানে যেটা বের করতে হবে, ডিভাইড বাই 5.4 লিটার। ঠিক আছে, তো এটা এখানে গুণ হবে। আর এন এর মাত্রা এখনই বের করছো, জিনিসগুলো নিজে একবার দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। একদম বাচ্চাদের ম্যাথ, কোনো কঠিন কিছু নেই। তো করে ফেলবি, আজকে এতটুকুই রাখ।